ঠিক আছে, তো এইবার মনে হচ্ছে যে সবকিছু ঠিক আছে। আমরা মেসেঞ্জার গ্রুপও চেক করেছি এবং আমাদের গ্রুপগুলো চেক করেছি। চেক করার পর দেখলাম কোনো প্রবলেম নেই, সো আমরা আজ ক্লাস শুরু করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। Welcome to today's Just Now. ওয়েলকাম টু ইংলিশ 3 in 1। যারা ইংলিশ 3 in 1 এর নবম ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের প্রথম ক্লাসটি শুরু হতে যাচ্ছে। প্রথম ক্লাসটি আসলে কি শুরু করব আমরা, আমাদের ক্লাস বা আপনার কিভাবে আমরা আগাবো। অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন, কয়দিন লাগতে পারে কোর্সটা শেষ হতে, এরকম অনেক প্রশ্ন করছেন। তো সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এবার কিছু যে কোশ্চেন গুলো আপনারা করছেন সেটার একটু মানে যে কৌতূহল গুলো আপনাদের মধ্যে রয়েছে সেটার একটু ভাঙানোর চেষ্টা করছি, কৌতূহল দূর করার চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখুন আমরা যে জার্নিটা শুরু করেছি সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে ইংলিশ 3 in 1। এই কোর্স করে আপনি কি কি শিখতে পারবেন? ইংলিশ 3 in 1 এর মধ্যে আমরা কি কি বিষয় নিয়ে ফোকাস করব সেটা হচ্ছে যে কি কি জিনিস, যে এই 3 দিয়ে বুঝাচ্ছি আমরা কি আপনি করতে পারবেন রাইটিং, আপনি কিভাবে রাইট করবেন, একটা সেন্টেন্স কিভাবে নির্ভুলভাবে লিখবেন সেটা এখানে আলোচনা করব। আপনি কিভাবে রিড করবেন, দ্যাট মিনস পত্রিকা কিভাবে পড়বেন, কিংবা বিভিন্ন ধরনের প্যাসেজ আছে সেসব প্যাসেজ গুলো আপনি কিভাবে পড়বেন এটা আমরা এখানে আলোচনা করব। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে লাস্ট পেজ যেটা, সেটা হচ্ছে আপনি কিভাবে পত্রিকার ট্রান্সলেশন করবেন, বড় বড় এডিটোরিয়াল নিউজ গুলো কিভাবে ট্রান্সলেশন করবেন এবং সেখানে গ্রামাটিক্যাল কি মারপ্যাচ, এই যে বড় বড় সেন্টেন্স গুলো আপনার দেখা যাচ্ছে সেই সেন্টেন্স গুলোর বিশ্লেষণ করলে কোনটা কোন ফ্রেজ, কোনটা কোন ক্লজ, বিভিন্ন ধরনের যে আলোচনা আছে সেই আলোচনাগুলো আমরা ডিটেলস বিশ্লেষণ করব, অ্যাপ্লিকেশন করব। তো আমাদের কোর্সটি কয়টি ধাপে শেষ হবে? এটি হচ্ছে আমাদের কোর্সটি 6টি ধাপে শেষ হবে। দেয়ার আর 6 phases। তো 6টি ধাপে আমাদের কোর্স শেষ হবে। তো আমরা জাস্ট কোন ধাপে এখন আছি, আমরা যেহেতু শুরু করছি দ্যাট মিনস আমরা ফার্স্ট পেজে আছি। ফার্স্ট পেজে কি কি হতে পারে ক্লাস? ফার্স্ট পেজে ক্লাসগুলো আমাদের সিরিয়াল নাম্বার হবে এরকম, 1-এর A, এইভাবে 1-এর A থেকে শুরু করে 1-এর R পর্যন্ত আমাদের ফার্স্ট পেজে ক্লাস হবে, প্রথম ফেজে ক্লাস হবে। ফার্স্ট পেজের ক্লাসগুলো করার পর আমরা চলে যাব সেকেন্ড পেজে। সেকেন্ড পেজের ক্লাসগুলো ঠিক কিরকম হবে? সেকেন্ড পেজের ক্লাসগুলো ঠিক 2-এর A থেকে শুরু করে এইভাবে আপনার V পর্যন্ত যাবে। তারপর আমরা চলে যাব থার্ড পেজে, তারপর আমরা চলে যাব ফোর্থ পেজে, তারপর ফিফথ এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সিক্স পেজ। তার মানে আমাদের পেজগুলো একটু খেয়াল করবেন, আমরা নিখুঁতভাবে পূর্ণাঙ্গভাবে ব্যাপারগুলো, ইংলিশ ব্যাপারগুলো জানার জন্য এই কোর্সটা করছি। সেক্ষেত্রে আপনার ব্যাপারটা জানা উচিত যে এই কোর্সটা কিভাবে আমরা আগাচ্ছি। তো ব্যাপারটা আশা করি এখানে বুঝতে পেরেছেন যে 6টা ফেজে আমরা ক্লাসগুলো করব। 6টা ফেজে আমরা ক্লাসগুলো করব। আজকে আমরা যেটাতে আছি সেটা হচ্ছে কি, আমাদের মাত্র ফার্স্ট পেজে আমরা আছি। কোন ফেজে আছি? ফার্স্ট পেজে। ফার্স্ট পেজের উপর আমরা যে ব্যাপারগুলো আলোচনা করব সেটা হচ্ছে জাস্ট ফার্স্ট পেজটা অনেকটাই মনে করেন যে কিভাবে আপনি ইংলিশের যাত্রাটা শুরু করবেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করব। সো চলুন আমরা ফার্স্ট পেজের মূল আলোচনায় চলে যাই। দেখুন ফার্স্ট পেজে আমরা যে ব্যাপারটা এখানে শুরু করেছি সেটা হচ্ছে এই ব্যাপারটার দিকে খেয়াল করেন। যারা পিডিএফ ফাইল পেয়েছেন, পিডিএফ ফাইলগুলো আশা করি আপনারা ঘেটেছেন। তো পিডিএফ ফাইল থেকে যারা পড়েছেন এবং যারা পড়েন নেই তাদের উভয়ের জন্যই বলছি, ফার্স্ট পেজে আমাদের ক্লাস 1-এর A-টা শুরু করছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে। যেহেতু আপনারা এখানে এসেছেন ইংরেজি শেখার জন্য, আমি টার্গেট করব বা ফোকাস করব আপনার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর। কিভাবে আপনি ইংলিশ ভাষাটাকে শিখবেন, কিভাবে আপনি ইংলিশ ভাষাটাকে লিখবেন, কিভাবে আপনি ইংলিশ ভাষাটার উপর জয় করবেন, ঠিক আছে, কর্তৃত্ব করবেন, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। তো যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করব, ল্যাঙ্গুয়েজ মিনস এখানে কিছু সার্থক বাক্য আছে, দ্যাট মিনস ইংলিশ সেন্টেন্সেস আছে, ঠিক না? ল্যাঙ্গুয়েজ মানে কি, সেখানে অনেক ইংলিশ সেন্টেন্সেস আছে। তো ইংলিশ সেন্টেন্সেস বুঝতে পারলেই কিন্তু আপনি ইংলিশ ভাষাটা বুঝতে পেরেছেন কিংবা আপনি ইংলিশ ভাষাটাকে জব্দ করেছেন এটা বোঝায়। এখন ইংলিশ সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? ইংলিশ সেন্টেন্সের মধ্যে ইংলিশ ওয়ার্ডস থাকে, অনেকগুলো ওয়ার্ডস থাকে, অনেকগুলো ওয়ার্ডস মিলে ফ্রেজেস হয়, অনেকগুলো ফ্রেজেস মিলে বা ওয়ার্ডস মিলে আপনার সার্থক একটা বাক্য হয় যেটাকে আমরা ক্লজেস বলি। যেটা বাক্যের কিছু ছোট ছোট অংশ থাকে সেগুলোকে কিন্তু আমরা ক্লজেস বলি। বাক্যের ছোট ছোট অংশ, ক্লজেস, ফ্রেজেস এন্ড ইংলিশ ওয়ার্ডস, এগুলো মিলেই কিন্তু আপনার হচ্ছে ইংলিশ সেন্টেন্সেস, আর সেন্টেন্স মিলেই কিন্তু হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস ইংলিশ ভাষা। সো ইংলিশ ভাষাটা যদি আপনি রপ্ত করতে চান দ্যাট মিনস আপনাকে কি করতে হবে? প্রথমে সেন্টেন্স বিল্ড আপ করতে হবে। এখন সেন্টেন্স বিল্ড আপ করতে গেলে আপনার কি লাগবে? সেন্টেন্স বিল্ড আপ করতে গেলে আপনার ইংলিশ ওয়ার্ডস সম্পর্কে ধারণা থাকতে হবে,
ইংলিশ ফ্রেজ সম্পর্কে ধারণা থাকতে হবে, ইংলিশ ক্লজেস সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং এদের দিয়ে ফ্রেজেস, ওয়ার্ডস, ক্লজ দিয়ে আপনি যখন সার্থক বাক্য তৈরি করতে পারবেন তখন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জব্দ করা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সূচনাতে যেটা বলতে হয় সেটা আমরা বললাম। তো আমরা এবার চলে যাই যে কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি ফার্স্ট পেজে, অর্থাৎ প্রথম ক্লাসে প্রথম দিনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এই যে ইংলিশ ওয়ার্ডস আছে, ইংলিশ ফ্রেজেস আছে, ইংলিশ ক্লজেস আছে, এদেরকে আমরা পরিমাপ করব, বিভিন্ন ইউনিট দিয়ে পরিমাপ করব যে এটা আসলে এখানে ইংলিশ ওয়ার্ডসটা কি, ফ্রেজটা কি, ক্লজটা কি, পরিমাপ করব। পরিমাপ কি? পরিমাপ হচ্ছে এগুলোকে আমরা মাপবো দুটি ইউনিট দিয়ে। ইউনিটগুলোর নাম কি? একটা হচ্ছে ফর্ম ইউনিটস আর একটা হচ্ছে ফাংশন ইউনিটস। এই দুটা জিনিস আসলে কি? ফর্ম ইউনিটস এবং ফাংশন ইউনিটস। আপনারা জানেন যে ইংলিশ সেন্টেন্স আপনারা অনেক দেখেছেন, অনেক পড়েছেন। সো ইংলিশ সেন্টেন্স গুলোর মধ্যে যেসব ওয়ার্ডস রয়েছে, যেসব ফ্রেজেস রয়েছে, যেসব ক্লজেস রয়েছে, সেগুলোকে আমরা একটা ইউনিট দিয়ে মাপতে পারি। মাপলে আমরা দুটি ইউনিট ব্যবহার করি, একটা হচ্ছে ফর্ম ইউনিটস আর একটা হচ্ছে কি আপনার ফাংশন ইউনিটস। দেখুন দুটি ইউনিট দিয়ে আমরা এগুলোকে মাপযোগ করে থাকি, একটা হচ্ছে কি ফর্ম ইউনিটস এবং আরেকটা হচ্ছে ফাংশন ইউনিটস। এই দুটি বিষয় আপনাকে জানতে হবে যদি আপনি সেন্টেন্স বিল্ড আপ করতে চান, যদি আপনার সেন্টেন্সকে আপনি সুন্দর করে গঠন করতে চান, তাহলে আপনাকে ফর্ম ইউনিটস এবং ফাংশন ইউনিটস এর ধারণা থাকতে হবে। তো চলুন আমরা প্রথম ক্লাসে ফর্ম ইউনিটস এবং ফাংশন ইউনিটসটা একটু জেনে নেই, কারণ পরীক্ষায় ফাংশন ইউনিটস এবং ফর্ম ইউনিটস এর ব্যাপারগুলো কিন্তু জানতে চাওয়া হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ কোন ফাংশনে আছে এইরকম, কারণ একটি ওয়ার্ডস বিভিন্ন ফাংশনে থাকতে পারে, ঠিক না? তো যাই হোক, প্রথমে আমরা আসি যে ফাংশন ইউনিটসটা আসলে বলতে আমরা কি বুঝি। দেখুন ফাংশন ইউনিটের প্রথম যে ধারণাটা সেটা হচ্ছে যে কি, প্রথমে আমরা আসি ফর্ম ইউনিটসে। ফর্ম মানে হচ্ছে কি গঠনগতভাবে যে ইউনিটটা বা যেভাবে আমরা ওয়ার্ড গুলোকে দেখি, ফ্রেজ গুলোকে দেখি বা ক্লজ গুলোকে দেখি, সেটাই হচ্ছে ফর্ম ইউনিটস। গঠনগত মানে উৎপত্তিগত, মানে যা সৃষ্টি হয়েছে সেটা এখন কোন ফরম্যাটে আছে, কোন গঠনে আছে সেটা। তো এটা হচ্ছে কি কোনো বাক্য বিবেচনা না করে, বাক্যে অবস্থান না করা পর্যন্ত সকল শব্দ বা শব্দ সমষ্টিকেই আমরা ফর্ম ইউনিটস বলতে পারি। মানে আপনি কোনো বাক্যে ওয়ার্ডস গুলোকে, ফ্রেজ গুলোকে, ক্লজ গুলোকে ইউজ করেন নাই, ধরেন কোনো বাক্যে আপনি ব্যবহার করেন নাই, জাস্ট একটা ওয়ার্ডস আছে ইংলিশে, তো সেই ওয়ার্ডটা গঠনগতভাবে গঠনের দিক দিয়ে কি হতে পারে সেই বিবেচনাটাকেই আমরা বলি ফর্ম ইউনিটস। ফর্ম ইউনিটসে সেটা কি হতে পারে? ফর্ম ইউনিটসে সেটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, হতে পারে না? তো ফর্ম ইউনিটসে একটা জিনিস হতে পারে, আবার ফাংশন ইউনিটসে সেটা হতে পারে। যাই হোক, আমরা এগুলো ডিটেলস শিখবো। তো এখানে দেখুন যে ব্যাপারটা ফর্ম ইউনিটের সংজ্ঞাটা সেটা হচ্ছে কি বাক্যে ব্যবহার না করে তাকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন যেটা কি, তখন সেটাকে বলা হয় ফর্ম ইউনিটস। খেয়াল করুন এখানে আপনার কিছু ওয়ার্ডস আমরা রেখেছি, যেমন বি ভার্ব ক্যাটাগরির ফর্ম ইউনিটস গুলো কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরা হচ্ছে কি বি ভার্ব, এদেরকে আমরা বি ভার্ব বলে জানি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপরে দেখুন আর্টিকেল শ্রেণী বিভাগ আছে, আর্টিকেল গুলো হচ্ছে কি এ, এন, দি। মডিফায়ার্স আছে যেমন ভেরি, নাইস, গুড, ব্যাড। কিছু নাউন আছে যেমন রহিম, করিম, রহিম, ঝরিনা, এই ধরনের কিছু নাউন আছে যেদেরকে আমরা নাম বলে চিনি। তারপরে দেখুন নাউন ফ্রেজেস আছে, যখন কয়েকটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজেস হচ্ছে একটা ইউনিট হিসেবে কাজ করে, যেমন আ ভেরি গুড বয় একটা ফ্রেজ, আ ভেরি গুড বয়। তারপরে দেখুন আ ভেরি ব্যাড বয়, এটা একটা ফ্রেজ, আ ভেরি নাইস গার্ল, এগুলো একটা ফ্রেজ। তাহলে দেখুন এখানে কিছু শব্দ এবং শব্দগুচ্ছ পাওয়া গেছে, কিছু শব্দ যেমন সিঙ্গেল ওয়ার্ড, তারপর এখানে ডাবল ওয়ার্ড, তারপর এখানে কোনো নাম, তারপর এখানে একটা খণ্ডিত একটা ইউনিট, আ ভেরি গুড বয়। কয়েকটা ইউনিট, কয়েকটা শব্দ মিলে একটা সুন্দর একটা অর্থবোধক ফ্রেজ দিচ্ছে বা শব্দের সমষ্টি মিলে একটা ইউনিটের মতো কাজ করছে। তো এগুলোকে আমরা ফর্ম ইউনিটে চিনি, সেগুলো হচ্ছে কি বি ভার্ব, আর্টিকেল, মডিফায়ার্স, নাউন, নাউন ফ্রেজেস, এভাবে আমরা চিনি। তো এগুলোকে আমরা যদি এখন ফাংশন ইউনিটে ব্যবহার করি বা ফাংশন ইউনিট সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে কিরকম হবে? ফাংশন ইউনিটসটা হচ্ছে সেটা হচ্ছে বাক্যে এখন ব্যবহার হয়েছে। ধরেন একটা বাক্য পেয়েছেন, আপনি একটা সেন্টেন্স পেয়েছেন, সেই সেন্টেন্সের মধ্যে এই যে আগে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো হয়তো আগে উপরে কথাগুলো ছিল, সেই কথাগুলো এখন সেন্টেন্সের মধ্যে যখন থাকবে, সেন্টেন্সকে বিবেচনা করে, কনসিডার করে আপনি যখন এদের বিচার করবেন, তখন সেটাকে আমরা বলবো কি ফাংশন ইউনিটস। যেমন বাক্যে ব্যবহার হওয়ার পর ফর্ম ইউনিটস, বাক্যে ব্যবহার হওয়ার পর ফর্ম ইউনিটস গুলো বাক্যের যেসব স্থান দখল করে বা ভূমিকা পালন করে তাহাই হচ্ছে ফাংশন ইউনিটস, তাই হচ্ছে কি ফাংশন ইউনিটস। তো ফর্ম ইউনিটস এবং ফাংশন ইউনিটস সম্পর্কে আশা করি টুকটাক কিছুটা হলে আপনি ধারণা পেয়েছেন। আমরা এবার আরেকটু একটা ডিটেলস উদাহরণ দিয়ে ব্যাপারটা জানার চেষ্টা করব। তো দেখুন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে কি, দেখুন এটা একটা বাক্য, ঠিক না? এটা একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এখানে দুটি সেন্টেন্স দেখা যাচ্ছে, ঠিক না? দুটি সেন্টেন্স দেখা যাচ্ছে।
আশা করি আপনিও দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স। আমরা বলছিলাম যখন বাক্যের বিবেচনা করব তখন সেটা ফাংশন ইউনিট হবে, যখন বাক্য বিবেচনা করব না তখন সেটা ফর্ম ইউনিটস হবে। সো খেয়াল করুন এই জায়গায় আপনি যে রহিম শব্দটিকে ব্যবহার করেছেন, এটি আপনি যদি এই সেন্টেন্সটার কথা না ভাবেন তাহলে রহিম হচ্ছে কি, রহিম হচ্ছে এখানে একটা নাউন, রহিম হচ্ছে কি একটা নাউন, রহিম একটা নামবাচক শব্দ যে কারণে এটাকে আমরা নাউন বলতে পারি, ঠিক না? এটা হচ্ছে আপনার ফর্ম ইউনিটস, কারণ আমরা এখানে সেন্টেন্স বিবেচনা করছি না, সেন্টেন্স বিবেচনা না করার কারণে এটা হচ্ছে একটা নাউন। বাট আপনি যদি সেন্টেন্স বিবেচনা করেন যে এটা একটা সেন্টেন্স, কি এটা, রহিম ইজ আ ভেরি গুড বয়, এটা একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের মধ্যে এই যে রহিম শব্দটা আপনি পেলেন, এই শব্দটা রহিম শব্দটা এখানে সেন্টেন্সের ভূমিকায় হচ্ছে তার কি, তার পরিচয় হচ্ছে কি, সেন্টেন্সের ভূমিকায় সে হচ্ছে একটা সাবজেক্ট। আমরা তাকে কি বলি, সে হচ্ছে সাবজেক্ট। দেখুন এটি হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে আপনার ফাংশন ইউনিট। আমরা বলতে পারি যে এখন কি ফাংশনে আছে, এই সেন্টেন্সের কি ফাংশনে আছে, সে এই সেন্টেন্সের সাবজেক্ট ফাংশনে আছে, সাবজেক্টের ভূমিকায় আছে। তো এটা হচ্ছে আপনার কি ফাংশন, মানে কার্যকর ভাবে সে এখানে কি হিসেবে আছে, কে, সে সাবজেক্ট হিসেবে আছে। এখন আপনি সেন্টেন্স প্যাটার্ন করতে গেলে, গঠন করতে গেলে এই ফাংশন ইউনিটটা তাকে খুঁজতে হবে। ফর্ম দিয়ে কিন্তু কাজ হবে না, ফাংশন ইউনিটটা যে সে কোন ভূমিকায় আছে, তো সে সাবজেক্টের ভূমিকায় আছে। আমরা যদি আরেকটু ডিটেলসে জানতে চাই বা কি যে শব্দগুলো আছে সেগুলো যদি আপনি ফাংশন ইউনিট চিন্তা করেন, ফর্ম ইউনিট চিন্তা করেন, ফর্ম ইউনিট চিন্তা করলে ইজ একটি বি ভার্ব, ইজ হচ্ছে কি একটা বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব, এটাকে বলা হয় কি বি ভার্ব। বাট আপনি যদি সেন্টেন্স বিবেচনা করেন, এই সেন্টেন্স বিবেচনা করলে আপনার এই ইজ শব্দটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। আপনারা লিঙ্কিং ভার্ব সম্পর্কে আশা করি জানেন। তো আপনি যদি সেন্টেন্স বিবেচনা করেন, ফাংশন বিবেচনা করেন, তাহলে এটা হচ্ছে কি আপনার লিঙ্কিং ভার্ব। দেখুন লিঙ্কিং ভার্ব, এটা লিঙ্কিং ভার্বের ভূমিকা আছে, তার মানে এর কাজটা হচ্ছে কি লিঙ্ক করা, সাবজেক্টকে এখানকার ফ্রেজের সাথে লিঙ্ক করে দেয়া। তো আমরা এগুলো ডিটেলস শিখবো আস্তে আস্তে। জাস্ট আমি আপনাকে ফাংশন ইউনিটস এবং ফর্ম ইউনিটস এর ব্যাপারটা দেখাচ্ছি। তারপর দেখুন এখানে আপনার আ ভেরি গুড বয়, আ ভেরি গুড বয় এটি একটি কি ফ্রেজ ছিল, রেডিমেড করা একটা ফ্রেজ ছিল, আ ভেরি গুড বয়। এখানে অনেক, বয় শব্দটি হচ্ছে নাউন, গুড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, আ শব্দটি হচ্ছে ডিটারমিনার। এবং পুরো ইউনিটটা ধরেন ইট দিয়ে গাঁথার পর একটা দেয়াল হয় না, ঠিক সেই রকম এখানে অনেকগুলো ওয়ার্ড একসাথে মিলে একটা দেয়াল হলো। পুরো এই দেয়ালটা, যে দেয়ালটা এখানে বিল্ড আপ হয়েছে, যে দেয়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আ ভেরি গুড বয়ের যে দেয়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এই দেয়ালটা হচ্ছে ফর্ম ইউনিটে, আপনি যদি সেন্টেন্স বিবেচনা না করেন, ফর্ম ইউনিটে এই দেয়ালটাকে আমরা বলতে পারি এটি হচ্ছে একটি নাউন ফ্রেজ। এটাকে কি বলতে পারি আমরা, নাউন ফ্রেজ বলতে পারি। এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এটা আমরা কি ইউনিটে বিবেচনা করছি, এটাকে জাস্ট সিম্পলি আমরা শুধু একটা, মানে এটার গঠনটা বিবেচনা করলাম, যে এটার গঠনগতভাবে এটা একটা নাউন ফ্রেজে আছে। বাট আপনি যদি সেন্টেন্স বিবেচনা করেন, সেন্টেন্স বিবেচনা করলে এই ফ্রেজটিকে আমরা বলবো এটি হচ্ছে আপনার কমপ্লিমেন্ট। এটি হচ্ছে কি কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আসলে কি, কমপ্লিমেন্ট ব্যাপারটা যারা জানেন না, ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা কমপ্লিমেন্ট নিয়েও আলোচনা করব। তো এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে ফাংশন ইউনিটসটা আসলে কি, ফর্ম ইউনিটসটা আসলে কি। তাহলে দেখুন আমরা যখন সেন্টেন্স বিবেচনা করলাম, প্রত্যেকটা সেন্টেন্সের পজিশনে কে কোন ভূমিকায় আছে সেটা হচ্ছে ফাংশন ইউনিটস। রহিম এখানে সাবজেক্টের ভূমিকায়, ইজ এখানে লিঙ্কিং ভার্বের ভূমিকায়, আ ভেরি গুড বয় এখানে কমপ্লিমেন্টের ভূমিকায় আছে। এই যে ভূমিকায় থাকাটা, কোন একটা কাজে থাকাটা সেন্টেন্সের মধ্যে, সেটাকে বলা হয় ফাংশন ইউনিটস। আর যদি আপনি এগুলো সেন্টেন্স বিবেচনা না করেন, নর্মালি রহিম হচ্ছে একটা নাউন, ইজ হচ্ছে একটা বি ভার্ব, আ ভেরি গুড বয় আছে একটা নাউন ফ্রেজ, সেখানে বয় হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আ হচ্ছে ডিটারমিনার। এককভাবে তারা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এগুলো হচ্ছে আপনার ফর্ম ইউনিটস। বাট আপনি যখন সেন্টেন্স বিবেচনা করলেন তখন তারা দেখা যাচ্ছে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ফাংশন ইউনিটস। আপনি যদি একটা সেন্টেন্স বিল্ড আপ করতে চান বা সম্পূর্ণ নিখুঁতভাবে একটা সেন্টেন্স লিখতে চান, তাহলে আপনাকে এই ফাংশন ইউনিটগুলো সম্পর্কে জানতে হবে, যে কোথায় কোন ফাংশনে কোন ব্যাপারটাকে লিখবো। অনেকে এটাকে অবজেক্ট বলেন, কিন্তু এটা কি আসলে অবজেক্ট? এটা কিন্তু অবজেক্ট না। আ ভেরি গুড বয় কিন্তু অবজেক্ট না। ভার্বের পর থাকলে সেটা অবজেক্ট হবে এরকম না। তো কখন অবজেক্ট হবে, কখন কমপ্লিমেন্ট হবে, কখন অবজেক্ট হয় না, কখন অবজেক্ট নেয় না, কখন কাকে কিভাবে মডিফাই করে, এটা সেটা বিভিন্ন বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণেরই কিন্তু এই কোর্সটি আমরা এইভাবে আগাবো। তো যারা ফাংশন ইউনিটস এবং ফর্ম ইউনিটস সম্পর্কে বুঝতে পারেন নাই, আমি আরো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন এই যে এই জায়গায় যে লোকটা চাকরি খুঁজতেছে, ঠিক আছে, মানে ব্যাচেলর হিসেবে যখন আমরা থাকি তখন আমরা কোনো ফাংশন ইউনিটে কিন্তু ভূমিকা পালন করি না।
এটা স্বাভাবিক যে আপনি যদি কোনো জায়গায় চাকরি বাকরি না করেন তখন আপনি কি, আপনি হচ্ছেন একটা ফর্ম ইউনিট। মানে আপনি কোনো কাজে লাগছেন না, আপনি কোনো দেশের কাজে লাগছেন না, সমাজের কাজে লাগছেন না, কোথাও লাগছেন না। যখনই আপনি চাকরি পেয়ে গেলেন তখন আপনার একটা ভূমিকা হয়, আপনার একটা ফাংশনালি পরিচয় হয়। যেমন আপনি বিসিএস ক্যাডার, প্রশাসনের একজন দক্ষ কর্মী, আপনি কোন একটা স্কুলের টিচার, তাহলে আপনি কি ফাংশনে আছেন। তাহলে দেখুন, স্কুল বিবেচনা, দেশ বিবেচনা, সমাজ বিবেচনা বা আপনি সংসার বিবেচনা যদি করেন তাহলে সংসারে আপনার কি ভূমিকা আছে। যদি আপনি বিয়ে শাদী না করে থাকেন তাহলে আপনার কোনো ভূমিকা নেই, আপনি কি ফর্ম ইউনিটস। যখনই আপনি বিয়ে করলেন তখন দেখুন আপনি সেই সংসারে আপনি হয়তো হাজবেন্ড, সেই সংসারে আপনি হয়তো বাবা, ঠিক আছে। আবার দেখুন, মেয়ে হলে সে হয়তো স্ত্রী, সে হয়তো কারো শাশুড়ি, সে হয়তো শ্বশুর। এই যে ভূমিকাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি, সে এখন ফাংশনে আছে, বাট ব্যাচেলর অবস্থায় সে কোনো ফাংশনে নেই। তো যখন কোনো ফাংশনে নেই সেটাই হচ্ছে ফর্ম ইউনিটস, যখন ফাংশনে থাকে তখন সেটা হচ্ছে কি ফাংশন ইউনিটস। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন যে ফর্ম আছে। তো ব্যাপারটা এই টপিকসটা এখানেই ক্লিয়ার, এটা আমি আর বড় করছি না। এবং এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ফর্ম ইউনিটস এবং ফাংশন ইউনিটস সম্পর্কে অনেক কথা বলবো, যে কারণে এটা আমাদের বলতে হচ্ছে, আমরা বলে রাখলাম, ঠিক আছে। তো আমরা চলে গেলাম পরবর্তী যে ব্যাপারগুলোতে, সেটাতে ফর্ম ইউনিটস এবং ফাংশন ইউনিটস যাতে ভালো করে আপনি বুঝতে পারেন সেজন্য আমরা এখানে কিছু জিনিস এখানে রাখলাম। এটা হচ্ছে ফর্ম ইউনিটস, এটা হচ্ছে ফাংশন ইউনিটস। ফাংশন ইউনিট গুলো কি কি হয়, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে। তারপর হতে পারে আপনার ফাংশন ইউনিট গুলো মডিফায়ার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল, অ্যাবসোলিউট, বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে ফাংশনে কাজ করতে পারে। আর ফর্ম ইউনিটে কি কি কাজ করতে পারে, এদিকে দেখুন ওয়ার্ড ক্লাসেস, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, এই বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো আছে এগুলোর মধ্যে সে কাজ করতে পারে। তো ফর্ম ইউনিট গুলো কয়েকটা ক্লাসে বিভক্ত থাকে। কিরকম ক্লাসগুলো? ফর্ম ইউনিটের ক্লাসগুলো দেখুন, ওয়ার্ড ক্লাসেস মানে কেবল একটা ওয়ার্ড হিসেবে সে থাকতে পারে। আবার দেখুন এখানে ফ্রেজেস ক্লাসেস মানে কয়েকটা ফ্রেজ আকারে থাকতে পারে না, ফ্রেজেস কয়েকটা ওয়ার্ড একত্রে মিলিতভাবে থাকতে পারে। যেমন সেগুলোকে আমরা বলি কি, সেগুলোকে আমরা বলি নাউন ফ্রেজ, সেগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো আমরা বলে থাকি বিভিন্নভাবে বিভিন্ন। তারপর সেটা থাকতে পারে আপনার ক্লজ ক্লাসেস বলতে আমরা কি বুঝি, বাক্যাংশ, ছোট ছোট বাক্য থাকতে পারে। সেই বাক্যগুলো হতে পারে আপনার সাবঅর্ডিনেট ক্লজ, রিলেটিভ ক্লজ। সো সাবঅর্ডিনেট ক্লজ জানতে হবে, রিলেটিভ ক্লজ জানতে হবে, ফর্ম ইউনিটস জানতে হবে এবং তাদের ফাংশন ইউনিট জানতে হবে, কারণ ক্লজ গুলোকে আমরা ব্যবহার করব, সেন্টেন্সের মধ্যে কাজে লাগাবো, ফাংশনালি তাদেরকে একটা চাকরি দিব বা ভূমিকা দিব। তো সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ গুলো হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, হতে পারে অ্যাডভার্ব ক্লজ, হতে পারে নাউন ক্লজ, এগুলো আমাদের জানতে হবে। রিলেটিভ ক্লজ গুলো হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, হতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ, হতে পারে নাউন ক্লজ। তো সেগুলো আমরা এখানে জানবো। তারপর দেখুন আমরা চলে আসছি প্র্যাকটিক্যাল উদাহরণ, যে কিভাবে ফর্ম ইউনিটসটা মেকিং হচ্ছে, কিভাবে আপনার এক্সাম্পল হচ্ছে দেওয়া হচ্ছে এবং ফাংশন ইউনিটে সেটা আসলে কি হবে। যেমন দেখুন এখানে জেরিন, এখানে শি। জেরিন হচ্ছে আপনার নাউন, শি হচ্ছে আপনার প্রোনাউন, বাট সেন্টেন্স বিবেচনায় সে হচ্ছে সাবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট, মানে এরা হচ্ছে সাবজেক্টের ভূমিকা কাজ করলো। তো এরকম এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে। সাডেনলি শব্দটি এখানে হচ্ছে অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করছে। ভেরি সাডেনলি একসাথে অ্যাডভার্ব ফ্রেজ, এখানে অ্যাডভার্ব হিসেবেই আছে। ফাংশনে অ্যাডভার্ব, ফর্মেও অ্যাডভার্ব থাকতেই পারে। তারপর দেখুন প্রিপোজিশনাল ফ্রেজ, ইন দ্য মর্নিং, এটি একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। তারপর দেখুন এটা আপনার কি হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। তারপর দেখুন দি নেক্সট ডে, সরি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ইন দ্য মর্নিং হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ, ইন দ্য মর্নিং প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। দি নেক্সট ডে অর লাস্ট ডে, এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ, ফর্ম ইউনিটসে এটা নাউন ফ্রেজ, ঠিক আছে। দি নেক্সট ডে পরবর্তী দিন, ঠিক আছে, পরবর্তী দিন। দি নেক্সট ডে ইজ বিউটিফুল, পরবর্তী দিন খুব সুন্দর দিন। দি নেক্সট ডে এখানে কি সাবজেক্ট, নাউন হিসেবে থাকতে পারে। আবার সেটা দেখুন এখানে আপনার ব্যবহার ভেদে, সেন্টেন্সের ব্যবহার ভেদে, সেন্টেন্স এটা কিভাবে ব্যবহৃত হয়েছে, সেন্টেন্স এটা ব্যবহৃত হয়েছে আপনার অ্যাডভার্বের ভূমিকায়। তো দেখুন এটা সেন্টেন্সে অ্যাডভার্ব, কারণ কি নেক্সট ডে মানে বলতে হবে পরের দিন, কখন, পরের দিন। তো এক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হচ্ছে কিভাবে, নাউন ফ্রেজ হচ্ছে কিভাবে, এটা হচ্ছে ফর্ম ইউনিটস এবং ফাংশন ইউনিটস বিবেচনায়। সাবঅর্ডিনেট ক্লজ গুলো এখানে লেখা আছে, সাবঅর্ডিনেট ক্লজ গুলো কখন অ্যাডভার্ব হবে, কখন আপনার অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, নাউন ক্লজ হতে পারে। সো সেগুলো হচ্ছে আপনার ফর্ম ইউনিটস এবং ফাংশন ইউনিটস এর মধ্যে যে তফাৎটা আর কি সেটা। যাই হোক, আশা করি এই পর্যন্ত ব্যাপারগুলো আপনি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত ব্যাপারগুলো যে ধারণাগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ফর্ম ইউনিটস ঢুকে যাব। ফর্ম ইউনিটসে আমরা প্রবেশ করলাম। ফর্ম ইউনিটস অর পার্টস অফ স্পিচ যেটাকে আমরা বলি আর কি। পার্টস অফ স্পিচ মানে কি,
পার্টস মানে হচ্ছে অংশ, স্পিচ মানে হচ্ছে কি বক্তৃতা বা কথা। আপনি যখন কোনো কথা বলছেন, এই কথার বিভিন্ন অংশ আছে। যেমন আমি একটা কথা বললাম, এই যে দেখুন আমি একটা কথা বললাম, প্রত্যেকটা ওয়ার্ডস এগুলোকে বলা হয় পার্টস। আর স্পিচ হচ্ছে কি, যখন একটা কথা বলা হচ্ছে সেই কথার মধ্যে স্পিচটা কি, তো সেটার ফর্ম ইউনিটস কি অথবা ফাংশন ইউনিটস কি হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। তো এই জায়গায় যে ব্যাপারটা নিয়ে প্রথম আলোচনা করব সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ আপনারা জানেন অনেকগুলো, অনেক প্রকারের হয়, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আছে না। তো আমরা প্রথম আলোচনা করব নাউন এবং প্রোনাউন নিয়ে। আপনি কিভাবে কি ধরনের ক্লজ বানাতে পারেন, নাউন ক্লজ, প্রোনাউন দিয়ে কিভাবে আপনি সেন্টেন্স মেকিং করতে পারেন, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন কিরকম হবে। সো এই নাউন এবং প্রোনাউনের উপরই না, শুধু নাউন এবং প্রোনাউন রিলেটেড, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, নাউন দিয়ে যত রকমের সেন্টেন্স হয়, পজিশন অফ নাউন একটা সেন্টেন্সের মধ্যে, কোন কোন জায়গাগুলোতে নাউন আর নাউন ফ্রেজ আর নাউন ক্লজ গুলো বসতে পারে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু এই মানে ক্লাসগুলোতে করা হবে। ফার্স্ট ফেজে নাউন কোন কোন পজিশনে বসতে পারে, প্রোনাউন কোন কোন পজিশনে বসতে পারে, পৃথিবীর প্রত্যেকটা সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্টিভ বা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কে কখন বসতে পারে, বিস্তারিত রিলেটিভ ক্লজে নাউন ক্লজ কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে, নাউন ক্লজ কিভাবে ফিউজ রিলেটিভ হয়, কিভাবে কি হয় না হয়, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। কিন্তু শুধুই যে নাউন এবং প্রোনাউন নিয়ে আমরা ফার্স্ট পেজে আলোচনা করবো এরকম না, নাউন এবং প্রোনাউন রিলেটেড আরো যে কারণগুলো আছে, আরো যে বিষয়গুলো আছে, টপিকস গুলো আছে, সেগুলো আমরা আলোচনা করবো। তো আমরা প্রথমে চলে আসি নাউন এবং প্রোনাউন, ধীরে ধীরে আমরা চলে যাব ভার্বের মধ্যে। ভার্বের নানাবিধ ব্যবহার যেগুলো আছে, ফাইনাইট, নন ফাইনাইট, অ্যাক্টিভ, প্যাসিভ, সেন্স অফ টেন্স, এটা সেটা, সেন্স অফ মডেলস, এই ধরনের ব্যাপারগুলো। তারপর চলে যাবো আমরা অ্যাডভার্বস এর ক্যাটাগরি, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনভার্সন অফ অ্যাডভার্ব, এই ধরনের। তারপর আমরা চলে যাবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে কোথায় কিভাবে বসবে। তারপর আমরা চলে যাবো প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এবং 6 পেজে আমরা চলে যাব পত্রিকায় সরাসরি। এতদিন যে আপনি শিখলেন, প্রত্যেকটা বিষয় যে শিখলেন, যা যা শিখেছেন সেটার অ্যাপ্লিকেশন মূলক যে ধাপটা, সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ ধাপ। সেই ষষ্ঠ ধাপে আমরা আলোচনা করব এতদিন যে শিখেছেন, বিশাল বড় বড় বাক্য বিশ্লেষণে যে ব্যাপারগুলো আমি পাই, এই বাক্য বিশ্লেষণে আপনি আপনার শিক্ষাটাকে অ্যাপ্লিকেশন করতে পারছেন কিনা, অ্যাপ্লাই করতে পারছেন কিনা সেটা। যাই হোক, আমরা চলে যাই এখন প্রথমেই নাউন অ্যান্ড প্রোনাউনের উপর। সো নাউন এবং প্রোনাউনের একদম গভীরে যাচ্ছি না, দ্যাট মিনস নাউন এবং নাউনের ক্যাটাগরি যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, সেখানে আমরা যাচ্ছি না, কারণ সেখানে মানে একদম বেসিক লেভেলে যাচ্ছি না, আমরা কিছুটা উপরের দিকে যাচ্ছি। আশা করি নাউনের প্রকারভেদ, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, এগুলো আপনারা জানেন, ঠিক আছে। তো আমরা যেটাতে গুরুত্ব দিব সেটা হচ্ছে নাউন এন্ড প্রোনাউনের কাইন্ডসে, নাউন এবং প্রোনাউনের কাইন্ডস। প্রোনাউন্স, বিশেষ করে নাউন তো আমরা জানি নাম, এবং নামের পরিবর্তে যারা বসে তারা হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউন নিয়ে আমাদের সমস্যা হয়। সো প্রোনাউন্স এন্ড ইটস কাইন্ডসে আমরা প্রথমে মনোযোগ দেব। প্রোনাউন্স এন্ড ইটস কাইন্ডসে আমরা যদি প্রথমে মনোযোগ দেই, আমাদের মনোযোগটা পড়বে কোথায়? দেখুন, আমরা এখানে কয়েকটা ক্যাটাগরিতে এগুলোকে ভাগ করেছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। দেখুন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন বলতে আমরা আসলে কি বুঝি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে যেসব ব্যক্তি বস্তু নিজে একটা কাজ সম্পাদন করতে পারে তাদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো যখন আমরা আলোচনা করব, তখন সেখানে কিভাবে WH কোশ্চেন গুলোকে প্রিপোজিশনের সাথে ব্যবহার করবেন, প্রিপোজিশন ছাড়া ব্যবহার করবেন। ইনডেফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনে আমরা আলোচনা করব রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব। রিলেটিভ ক্লজ কখন আপনার হচ্ছে, রিলেটিভ ক্লজ কখন আপনার অ্যাডজেক্টিভ হচ্ছে, কখন আপনার অ্যাডভার্ব হচ্ছে, কখন আপনার নাউন ক্লজ হচ্ছে। মোটামুটি আপনি কিভাবে রিলেটিভ ক্লজ গুলোকে অ্যাড করে সেন্টেন্সকে জটিল করবেন সেটা আমরা এখানে আলোচনা করব রিলেটিভ এই ক্যাটাগরিতে। মানে একটা সূত্র ধরে অনেকগুলো জিনিস আমরা শিখবো। পসেসিভ প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন্স, ইন্টেন্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, রেসিপ্রোকাল প্রোনাউন্স। কিভাবে দেখুন, রেসিপ্রোকাল প্রোনাউন্স দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স লিখবেন সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, সেটা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স নিয়ে আমরা আলোচনা করব। তো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো তো করবোই, এগুলোর সাথে যে আউট কিছু টপিকস আছে বা এগুলোর লেজ ধরে অনেক ভিতরে, অনেক গভীরে আমরা প্রবেশ করব। কমপ্লিমেন্ট টপিকসটাতে চলে যাব। তারপর চলে যাব যে আপনার কমপ্লিমেন্ট অর অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ক্লজে চলে যাব। কমপ্লিমেন্ট দিয়ে চলে যাব অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ক্লজ, অ্যাপোজিটিভ অ্যাডজেক্টিভ, বিভিন্ন ধরনের বিষয় আমরা আলোচনা করব। ইউজেস অফ দ্যাট, কনজাংশন নিয়ে আলোচনা করব, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন গুলোর হিউজ ব্যবহার আছে যেগুলো দিয়ে সেন্টেন্সকে আপনি জটিল করেন, সেগুলো আমরা আলোচনা করব।
যাই হোক, তো আমরা প্রথমেই এখানে আলোচনা করবো কি পার্সোনাল প্রোনাউন্স নিয়ে। পার্সোনাল প্রোনাউন্স নিয়ে আপনার কত অজানা আছে, কি জানেন বা কি জানেন না, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখুন, আমরা প্রথমে চলে আসি পার্সোনাল প্রোনাউনে। পার্সোনাল প্রোনাউনে চলে আসছি। যাদের বাফারিং হচ্ছে বলছেন তারা রেজুলেশন কমিয়ে নেবেন, ঠিক আছে? 720 না দিয়ে রেজুলেশনটিকে 360 রেখে ক্লাসগুলো করতে পারেন। কততে? 360। রেজুলেশনের ব্যাপারটা বুঝেন কিনা, অনেকে বুঝেন না। আপনি ওই স্ক্রিনে 3 ডট অপশনে ক্লিক করলে সেখানে দেখা যাবে যে রেজুলেশন অপশন একটা আছে, যেমন 720, 360। সেখানে আপনি ক্লিক করেন তাহলে খুব সহজে সিম্পলি ভাবে আপনি দেখতে পাবেন। যাই হোক, আমরা এখন চলে আসি যে পার্সোনাল প্রোনাউনে। পার্সোনাল প্রোনাউন বলতে আসলে কি বুঝে? পার্সোনাল প্রোনাউন্স টেকস দ্য প্লেস অফ স্পেসিফিক নাউন্স। বিশেষ কিছু নাউনের জায়গা তারা দখল করে ইন দ্য সেন্টেন্স, সাচ এস নেমস অফ প্লেসেস। কিছু স্থানের নাম হতে পারে, পিপল হতে পারে, থিংস হতে পারে, অ্যান্ড এটসেট্রা। ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন্স, বারবার নাউনগুলোকে না বলে আমরা কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি। অ্যান্ড মেক্স ইজি ফ্লো অফ সেন্টেন্সের ফ্লোকে সহজ রাখার জন্য আমরা কি করি? প্রোনাউন গুলোকে ব্যবহার করি। এখন পার্সোনাল প্রোনাউন গুলো আপনার সেন্টেন্সে কি কি ভূমিকা পালন করতে পারে সেই ব্যাপারটা জানার জন্য এই চার্টটা আপনার কাছে ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার করতে হবে। তো দেখুন, এই চার্টটা খুবই নিখুঁতভাবে করা হয়েছে, খুবই সুন্দরভাবে করা হয়েছে। এই চার্টটার দিকে আপনার মনোযোগ রাখতে হবে। দেখুন, আমরা এই চার্টটা আসলে কিভাবে সাজিয়েছি ব্যাপারটা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। চার্টটা আমরা কিভাবে সাজিয়েছি, আমরা যদি চার্টটাকে একটু ভিউ একটু বড় করে দেখানোর চেষ্টা করি। দেখুন, এই চার্টটা আমরা কিভাবে সাজিয়েছি সেটা হচ্ছে, প্রথম একদম কর্নারের দিকে খেয়াল করবেন। এই চার্টটা একদিনে শিখবেন যাতে বারবার আপনাকে ভেজালে না পড়তে হয়, ঠিক আছে? ভালো করে শিখবেন যাতে আপনি সাবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউন গুলোকে ভালো করে ব্যবহার করতে পারেন। এক্সক্লুসিভ চার্ট অন প্রোনাউন্স অ্যান্ড দেয়ার ফর্মস ইন ডিফারেন্ট পজিশনস অফ সেন্টেন্স। সেন্টেন্সের বিভিন্ন পজিশনে এই প্রোনাউন গুলো কিরকম চেহারা পরিবর্তন করে সেই ব্যাপারটা এখানে আলোচনা করব। প্রথমেই দেখুন, এখানে একদম কর্নারে যে ব্যাপারটা সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। দ্যাট মিনস আপনি কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট পজিশনে কোনো প্রোনাউনকে বসাতে চান তাহলে তার রূপটা কিরকম হবে, তার চেহারাটা কিরকম হবে, এটা আপনারা জানেন। তারপর দেখুন অবজেক্টিভ প্রোনাউন। দ্যাট মিনস প্রোনাউন গুলোকে যদি অবজেক্ট পজিশনে বসান, ফাংশন ইউনিটস অবজেক্ট হিসেবে যদি বসান, তাহলে অবজেক্টিভ প্রোনাউন গুলো কিরকম হবে, চেহারাটা কিরকম হতে পারে। তারপর দেখুন এখানে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি? পসেসিভ শব্দটির অর্থ হচ্ছে কি? পসেসিভ শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছু কারো দখলে থাকা, কারো ওন করা, মালিকানায় থাকা, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি বলি আমার কলম, আমার বউ, দ্যাট মিনস আমি মালিকানাধীন, ঠিক না? মালিকানায় আছি। পসেসিভ প্রোনাউনটা হচ্ছে সেটা, যে পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে যেটা দিয়ে আমরা কোনো কিছু কারো দখলের, কারো নিজের, কারো মালিকানার বলে প্রকাশ করি। যেমন তোমার, আমার, আমাদের, তাদের, এই প্রোনাউন গুলোকে বলা হয় কি? পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। পসেসিভ প্রোনাউনকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট প্রোনাউন এবং আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। ডিপেন্ডেন্ট প্রোনাউন এবং ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন গুলো আপনাকে বুঝতে হবে। ডিপেন্ডেন্ট প্রোনাউন গুলো হচ্ছে সেটা যেটা একা একা সেন্টেন্সে বসতে পারে না। যেমন মাই শব্দটি একা একা সেন্টেন্সে বসে না, মায়ের সাথে কি করতে হয়? মায়ের সাথে আলাদা আরেকটা ওয়ার্ড বসাতে হয়। আর ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন কোনটা? সেটা হচ্ছে মাইন। মাইন মাইন কেন ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন? কারণ মাইনের সাথে আলাদা অন্য কোনো সেন্টেন্স ব্যবহার করতে হয় না, অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মাইন, ঠিক আছে? তো এই ব্যাপারটা দেখুন, এখানে ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? পসেসিভ প্রোনাউন এবং ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন এবং ডিপেন্ডেন্ট প্রোনাউন, এগুলোকে ডিপেন্ডেন্ট প্রোনাউনকে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন বলা হয়, আবার ডিটারমিনার্সও বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন গুলোকে প্রোনাউন নমিনাল প্রোনাউন বলা হয়, আবার ডাবল পসেসিভও বলা হয়, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা পসেসিভ প্রোনাউনটা যদি না বুঝে থাকেন আমি একটু ক্লিয়ার করি। দেখুন, পসেসিভ প্রোনাউনকে আমরা কি কি করেছি? পসেসিভ প্রোনাউনকে দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি, ভালো করে একটু খেয়াল করবেন। পসেসিভ প্রোনাউন, পসেসিভ, এই পসেসিভ মানে কোথায় থেকে আসছে? পসেশন মানে হচ্ছে কি? মালিকানা। যেসব
ওয়ার্ড দিয়ে মালিকানা বোঝায়, কারো অধিকারে কারো দখলে কোনো কিছু আছে টাইপ কোনো কিছু বোঝায়, সেটাকে আমরা কি বলি? পসেসিভ প্রনাউন বলি। পসেসিভ প্রনাউনকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা হচ্ছে কি আপনার ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক না? এই দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি, ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কেন বলা হয় সেটা আমরা একটু দেখি। ডিপেন্ডেন্ট বলা হচ্ছে কেন আর ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে কেন। যেমন ধরেন ডিপেন্ডেন্ট প্রনাউন হচ্ছে মাই। এখন এই মাই শব্দটা আপনি কখনই কোনো সেন্টেন্সে ব্যবহার করতে পারবেন না যদি না তারপর আপনি কোনো একটা নাউন দেন আর কোনো একটা সামথিং দেন, সামথিং টাইপ কোনো কিছু না দেন। যেমন ধরেন আপনি মাই শব্দটিকে লিখলে আপনাকে অবশ্যই লিখতে হবে মাই প্যান। শুধু শুধু মাই দিয়ে কোনো সেন্টেন্স আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? মাই প্যান, মাই বুক, মাই স্কুল, মাই ফুটবল, ঠিক আছে? এইভাবে আপনাকে সেন্টেন্সটা লিখতে হবে। সেই কারণে মাই শব্দটি যেহেতু কোনো একটা নাউন নিয়ে বসে, সেই কারণে এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে কি নির্ভরশীল নাউন, কারো উপর নির্ভর করে। বাট ইন্ডিপেন্ডেন্ট প্রনাউনটা হচ্ছে কারো উপর নির্ভর করে না। যেমন আপনি লিখলেন মাইন, এই মাইন লিখলে এরপর আপনার কোনো নাউন আনার আবশ্যকতা নেই, আপনাকে আনতে হবে না। মাইন শব্দটি একাই একটা সেন্টেন্সকে লিড দিতে পারে। মাইন শব্দটি বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে আমারটা। বাংলা মানে হচ্ছে কি? আমারটা। দেখুন, বাংলা মানে হচ্ছে আমারটা। মানে আপনি হয়তো কোনো কিছু কি ইঙ্গিত করে বলছেন, যেমন ধরেন আপনার কলমের কথা বলছেন, আপনার বন্ধুর সাথে আপনি কলম নিয়ে কথা বলছেন, যে তোমার কলম নীল আর আমারটা হচ্ছে কি লাল। সেক্ষেত্রে আমারটা বললেই হবে, আপনার সেন্টেন্সটাকে পুরোপুরি কলমটাকে উল্লেখ করতে হবে না, ঠিক আছে? ধরেন আপনি লিখলেন যে, এখানে লিখলেন ইউর। ইউর মানে কি? ইউর হচ্ছে ডিপেন্ডেন্ট প্রোনাউন, ডিপেন্ডেন্ট, তার মানে ইউর এর পর আপনার লিখতে হবে কি? কোন একটা নাউন নিয়ে আসতে হবে। ইউর প্যান, ইউর প্যান ইজ রেড। তোমারটা হচ্ছে কি? তোমার কলমটা হচ্ছে লাল। ইউর প্যান ইজ রেড। তাহলে এখন এই কথার সাথে আমরা বাংলায় বলি কি? ইউর প্যান ইজ রেড, তোমার কলমটা হচ্ছে লাল। আর আমারটা হচ্ছে নীল। ধরেন আমারটা, আমারটা। এখন আমারটা মানে কি? আমারটা মানে হচ্ছে আমার কলমটাকে আমি বুঝাচ্ছি। তো বারবার কলমের উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এই যে আমারটা লিখেছেন সেটা দিয়ে কিন্তু কলমটাকে বোঝাচ্ছে। আমারটা হলো নীল। এই সেন্টেন্সটাকে যখন আপনি ট্রান্সলেট করবেন তখন এই সেন্টেন্সটার সাথে আপনি এই আমারটার ক্ষেত্রে আপনি জাস্ট মাইন্ড বসালেই হবে। মাইন্ড, এটা মাইন্ড, কারণ এটা কি? ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। এটা এখানে সাবজেক্ট হিসেবে আছে, এটা একটা নাউন হিসেবে আছে। তাহলে সরাসরি বলতে পারবেন মাইন ইজ ব্লু, মাইন ইজ ব্লু। বাট আপনি কিন্তু বলতে পারবেন না ইউর ইজ রেড, কারণ ইউর হচ্ছে কি? ডিপেন্ডেন্ট প্রোনাউন। অথবা মাই ইজ ব্লু এরকম বলতে পারবেন না। আপনি মাইন ইজ ব্লু বলতে পারবেন, মাইন বলতে পারবেন, বাট মাই ইজ ব্লু কিন্তু বলতে পারবেন না। মাই ইজ ব্লু বলতে পারবেন না কেন? কারণ মাই হচ্ছে ডিপেন্ডেন্ট প্রোনাউন, এটা সবসময় একটা নাউন নিতে হবে, না নিলে এটা বসাতে পারবেন না। তো মাই প্যান ইজ ব্লু, মাই প্যান, মাই বুক ইজ ব্লু, এইভাবে আপনাকে সেন্টেন্স লিখতে হবে। যে কারণে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট বলে এই দুটার মধ্যে একটা পার্থক্য করা হয়েছে। আশা করি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। ওকে, তো এখানে দেখুন ব্যাপারগুলো আমরা এই চার্টের যে ব্যাপারগুলো দেখিয়েছি সেই ব্যাপারটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে তো গেল এই ব্যাপারটা, আমরা আরেকটু খেয়াল করব। সেটা হচ্ছে কি? এই চার্টটার দিকে একটু ভালো করে তাকান। তো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউনের জটিলতা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়ার জন্য, জীবন থেকে এই ব্যাপারটা দূর করার জন্য এই চার্টটা ভালো করে একটু পড়বেন। তো আমরা চার্টটা একটা এক্সাম্পল দেখাই। যেমন দেখুন, এখানে লিখলাম আই। আই হচ্ছে কি? আমি, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। মি হচ্ছে কি? অবজেক্টিভ প্রোনাউন। মাই সামথিং, এই যে দেখুন ডিপেন্ডেন্ট প্রোনাউন, তাহলে মাইয়ের সাথে অবশ্যই সামথিং অ্যাড করতে হবে, যেমন মাই প্যান, মাই বুক, এভাবে লিখতে হবে। বাট মাইন্ড শব্দটির ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কোনো কিছু লিখতে হবে না, এটা সরাসরি আপনি সাবজেক্ট পজিশনে রেখে আপনার সেন্টেন্সকে পরিচালিত করতে পারবেন। এন্ড দ্য নেক্সট, এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে প্রিপজিশনাল প্রোনাউন। প্রিপজিশনাল প্রোনাউন বলতে আমরা বুঝি যে কোনো একটা প্রিপজিশনের পর কোন প্রোনাউন গুলো বসাবেন। যেমন সামথিং অফ মাইন্ড, সামথিং অফ মাইন্ড মানে আমার কোনো কিছু। আপনার কোনো কিছু যদি বুঝাতে চান তাহলে সামথিং অফ মাইন্ড বলবেন, সামথিং অফ ইউরস বলবেন। এই যে এখানে কি বোঝাচ্ছি আমরা? এখানে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনটাকে ব্যবহার করছি। সামথিং অফ আওয়ার্স, সামথিং অফ হিজ, সামথিং অফ হার্স, সামথিং অফ দেয়ার্স। এইগুলো হচ্ছে কোনো মালিকানা যদি এইভাবে প্রকাশ করেন, মালিকানা বা আপনার মালিক, আপনি কোনো কিছু আপনার দখলে আছে, সেক্ষেত্রে আপনি বলবেন সামথিং অফ মাইন্ড। যেমন আ পেন অফ মাইন্ড, আমার একটা কলম। আ পেন অফ মাইন্ড, ফটো অফ মাইন্ড, আমার একটা ছবি, ঠিক আছে? আমার একটা ছবি। এইভাবে যখন আপনি লিখবেন তখন এইভাবে এই ফরম্যাটটা ইউজ করবেন। এই ফরম্যাটটা ইউজ করে আপনি লিখতে পারবেন আমার একটা ছবি, আমার একটা কলম। আর এখানে হচ্ছে কি? তারপর দেখুন আরো কয়েকটা ফরম্যাট আমি দেখিয়ে দিই। ইউ, ইউ হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে ইউ।
ইউর হচ্ছে ডিপেন্ডেন্ট প্রোনাউন, ইউরস হচ্ছে ইনডিপেন্ডেন্ট প্রোনাউন। ইউরস মানে হচ্ছে তোমারটা, তোমাদেরটা। আলোচিত কোনো টপিকসকে আপনি বারবার বোঝানোর ক্ষেত্রে তোমার বুক না বলে আপনি বলবেন তোমারটা, ইউরস। তারপর উই, আজ, আওয়ার, আওয়ার্স, হি, হিম, হিজ সামথিং এবং হিজ। এখানে দেখুন এই জায়গায় আপনি ঝামেলা হতে পারে। এই জায়গায় ডিপেন্ডেন্টটাও আওয়ার, ডিপেন্ডেন্টটা সরি এই জায়গা না, এই জায়গায় ডিপেন্ডেন্টটা হচ্ছে কি হিজ, আবার ইন্ডিপেন্ডেন্ট যেটা সেটাও হিজ। দুটা একই ফরম্যাটে, যে কারণে এখানে আপনার ঝামেলা হতে পারে। দুটি একই ফরম্যাট, মানে ডিপেন্ডেন্ট হলেও হিজ, ইন্ডিপেন্ডেন্ট হলেও হিজ। ডিপেন্ডেন্ট হলে তার অনুবাদ হবে তার কিছু, মানে হিজ প্যান। আর ইন্ডিপেন্ডেন্ট হলে হবে হিজ মানে হচ্ছে তারটা, তারটা। হিজ ইজ রেড, হিজ ইজ রেড, সেক্ষেত্রে হবে কি তারটা হচ্ছে লাল। তো ব্যাপারটা এখানে দেখুন, ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। এখানে আমি টোটালি কনসেপ্টটা ক্লিয়ার করেছি যে কখন কার কোন কোন পৃথিবীর সকল নাউনের পরিবর্তে যে প্রণামগুলো আপনি ব্যবহার করেন, পৃথিবীর সকল নাউনের পরিবর্তে যে প্রণামগুলো আপনি ব্যবহার করেন, সেই প্রণামগুলোর বিভিন্ন জায়গায় কিরকম চেহারাটা হচ্ছে, সেই চেহারাটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, সেই চেহারাগুলো এখানে দেওয়া হয়েছে, সেই চেহারাগুলো কোন কোন ফরম্যাটে কোন কোন রকম হবে সেটা ব্যাখ্যা করা হয়েছে। এটা ভালো করে পড়ে নেবেন। ইংলিশ যাত্রায় এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করতে হবে, না করলে আপনি এগুলো নিয়ে সারাদিন সমস্যার মধ্যে পড়ে থাকবেন। দেখুন তারপর ইট, ইট, ইটের অবজেক্টিভ ফর্ম ইট, ইটের পসেসিভ ফর্ম হচ্ছে ইটস। এটার কোনো আপনার এই ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন নেই এবং এটার কোনো প্রিপোজিশনাল প্রোনাউন নেই। তারপর দ্যাট, দ্যাটের অবজেক্টিভ ফর্ম দ্যাট, দ্যাটের পসেসিভ ফর্মেট হচ্ছে ইটস সামথিং, ইটস সামথিং। এক্ষেত্রে কিন্তু দ্যাটস সামথিং না। এখানে খেয়াল করবেন একটা জিনিস, সেটা হচ্ছে কি ইটস ব্যাপারটা দেখুন, এই যে আমি ইটস লিখেছি, ইটস, এটা কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি নেই। দেখুন এখানে শুধু আই, ই, তারপর হচ্ছে এস, ইটস। এটা মানে হচ্ছে কি ইহার, ইহার মানে র সহযোগে যে পসেসিভটা করি আমরা সেটা ইহার। আর আপনি যদি বলেন আইটি ইট দিয়ে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাডস ইটস অ্যাস লিখেন, তাহলে এটা কিন্তু হবে ইট ইজ, ইট ইজ অ্যাব্রিভিয়েশন যেটা, ইট ইজ অর ইট হ্যাজ, ইট ইজ অর ইট হ্যাজ। এই অ্যাপোস্ট্রফি দিলে কিন্তু এটা আর আপনার কি হবে না, ইহার হবে না। এক্ষেত্রে একটা ব্যতিক্রম জিনিস, কারণ আমরা জানি পৃথিবীর সকল কিছুকে পসেসিভ করার জন্য নাম থাকলে নামের পূর্বে কি লিখতে পারি আমরা, অ্যাপোস্ট্রফি দিলেই সেটা মালিকানা দিন চলে আসে, ঠিক না? যেমন রাজীব থেকে যদি আমি অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাস দেই, তার মানে হচ্ছে কি রাজীবের, রাজীবের, ঠিক না? কিন্তু এই ক্ষেত্রে ইটের ক্ষেত্রে জাস্ট এটা অ্যাপোস্ট্রফি ছাড়াই এটা কি হচ্ছে ইটস মানে হচ্ছে ইহার, ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিলে হবে, হয়ে যাবে কি, অ্যাপোস্ট্রফি দিলে হয়ে যাবে ইট ইজ অর ইট হ্যাজ। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে তারপর আমরা যদি একটু দেখি যে হু, উইচ অ্যান্ড হোয়াট, এই যে রিলেটিভ প্রোনাউন গুলো, এগুলো আপনার সেন্টেন্সে যখন বসে তখন তারা কিন্তু আপনার কি হয়, সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে যদি বসে তাহলে হবে হু, উইচ, হোয়াট। অবজেক্টিভ প্রোনাউন হলে সেটা হবে হুম, উইচ, হোয়াট। দেখুন ব্যাপারটা খেয়াল করেন কিনা, হু হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এটার অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হুম। সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হু, মানে সাবজেক্ট পজিশনে রাখলে হু, অবজেক্টিভ প্রোনাউন হবে হুম। সাবজেক্টিভ প্রোনাউনে রাখলে উইচ, অবজেক্টিভ প্রোনাউনে উইচই, একই জিনিস দেখতে। সাবজেক্টিভ প্রোনাউনে হোয়াট, অবজেক্টিভ প্রোনাউনেও হট, ঠিক আছে? এই ব্যাপারটা। আর এগুলার পসেসিভ ফরম্যাট যেগুলো মালিকানাধীন ফরম্যাট হচ্ছে হোস, একটাই সবগুলোর, সবগুলোর পসেসিভ ফরম্যাট হচ্ছে কি হোস, হোস, হোস। যারটা, যারটা, যাদেরটা, ঠিক আছে? বস্তু হোক ব্যক্তি হোক সবার ক্ষেত্রে আপনি পসেসিভ করবেন হোস, যারটা, যাদেরটা, তারটা, ঠিক আছে? এটারটা, ইহারটা, এইভাবে। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো নাম হয়, নামের ফরম্যাট গুলো চেঞ্জ করবেন কিভাবে, দেখুন নাম যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টে থাকবে রাজীব, অবজেক্টে থাকবে রাজীব, পসেসিভে হবে রাজীব সামথিং যেটা ডিপেন্ডেন্ট পসেসিভ, আবার ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ হবে রাজীবস, এটা কি ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ, এটা একাই নাউন হিসেবে বসবে রাজীবেরটা, এবং প্রিপোজিশন হিসেবে যদি বসে সামথিং অফ রাজীবস, সামথিং অফ রাজীবস, দ্যাট মিন্স রাজীবের কোনো কিছু যদি নিয়ে আপনি কথা বলেন, যেমন আ ফটো অফ রাজীবস, অথবা আপনি যদি আমার একটা ক্লাস নিয়ে কথা বলেন তাহলে বলবেন কি আ ক্লাস অফ রাজীবস, রাজীবের একটা ক্লাস, ঠিক আছে? এটা রাজীবের একটা ক্লাস, দিস ইজ আ ক্লাস অফ রাজীবস, ঠিক আছে? এইভাবে আপনাকে বলতে হবে। তো ব্যাপারটা আশা করি এই জায়গায় যে ফরম্যাটটা আমি ক্লিয়ার করেছি এটা আপনি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। ওকে, সো আমরা চলে যাচ্ছি যে ব্যাপারটা কিছুক্ষণ আগে আপনাদের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছি, সেটা হচ্ছে কি যে পসেসিভ অ্যাডজেক্টিভ অর ডিটারমিনান্ট যেটা ডিপেন্ডেন্ট প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন যেটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, এগুলোর মধ্যে পার্থক্যটা কি এই মাত্র আমি আপনাকে হোয়াইট বোর্ড থেকে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি। তো দেখুন এখানে
যে নামগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট প্রোনাউন, এখানে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। তো কিভাবে বসে, যেমন আই হ্যাভ এ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে। সেন্টেন্সটার দিকে খেয়াল করুন, উই ক্যান, এখানে দেখুন আই হ্যাভ এ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে। দিস ইজ মাই ব্যাগ, এই মাই শব্দটি এখানকার একটা নাউন নিয়ে বসেছে, ঠিক না? আর আই হ্যাভ এ ব্যাগ, দিস ইজ মাইন, দিস ইজ মাইন, দেখুন মাইন শব্দটি একদম ফ্রি স্বাধীনভাবে এখানে বসছে, তার সাথে কোনো নাউন বা সামথিং নেই। এই ব্যাপারটা আমরা আলোচনা করেছি ডিপেন্ডেন্ট প্রোনাউন এবং ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের ব্যাপারটা। আশা করি আপনি এখান থেকে ক্লিয়ার, এখানে জাস্ট বহু উদাহরণ দেওয়া আছে যাতে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়, ঠিক আছে? আমরা এখন চলে আসছি এক্সাম্পলস অফ ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন। এই যে এতক্ষণ আমরা প্রোনাউন গুলো পড়েছি, সেই প্রোনাউন গুলোর বিভিন্ন রকমের ব্যবহার, যেমন দিস ইজ মাই কার, তাহলে এখানে মাই কি, অবশ্যই এটা ডিপেন্ডেন্ট প্রোনাউন। মাই কার, তাহলে এখানে মাই কি, অবশ্যই ডিপেন্ডেন্ট প্রোনাউন। দিস ইজ কার ইজ মাইন, দিস কার ইজ মাইন, এই মাইন কি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। মাইন ইজ সো নাইস, আমারটা খুব সুন্দর, এখানে মাইন হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। মাই প্যান ইজ গোল্ডেন, আমার কলমটি হচ্ছে কি লাল, তাহলে এখানে মাই কি ডিপেন্ডেন্ট প্রোনাউন, ঠিক আছে? এইভাবে আপনি ব্যাপারগুলো যাতে বুঝতে পারেন, এক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো উদাহরণ রেখেছি, উদাহরণগুলো ভালো করে আপনি পড়বেন। তারপর দেখুন এখানে বললাম কি আর ডগ অফ দেয়ার্স, মানে তাদের একটা কুকুর। আর ডগ অফ দেয়ার্স, কার কুকুরটা, কুকুরটা হচ্ছে তাদের, তাদের। আর ডগ অফ দেয়ার্স ইজ মিসিং, তাদের একটি কুকুর হারিয়ে গেছে, ঠিক আছে? ইউর্স, ইউর্স মানে কি তোমাদেরটা, মানে তোমাদের কুকুরটা। ইউর্স ইজ ইন ইউর হাউস, তোমাদেরটা তোমাদের ঘরে। তো এখানে যাতে আপনি ব্যবহারগুলো নিখুঁতভাবে বুঝতে পারেন, কোথাও যাতে আপনার ভুল না হয়, সেক্ষেত্রে সে কারণে আমরা এখানে অনেকগুলো উদাহরণ রেখেছি। এরপর যে কোশ্চেনটা আপনার মধ্যে আসে সেটা হচ্ছে কি, যে কোশ্চেনটা আরমান সরকার কমেন্ট করেছে, আমরা একটু কমেন্ট গুলো দেখি। দেখুন কমেন্ট যেটা করেছেন সেটা হচ্ছে যে আরমান সরকার বলেছেন যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার ডিপেন্ডেন্ট প্রোনাউন। হ্যাঁ, রাইট। তারপর কি বুক অফ মাইন্ড, বুক অফ মাইন্ড আমার বই, বুক অফ মাইন্ডস, ঠিক আছে? বুক অফ মাইন্ডস বলবেন কি বুক অফ, সরি মাইন্ড, এস না, বুক অফ মাইন্ড, ঠিক আছে, মানে আমার বই। বুক অফ বুক অফ মাইন্ড, আমার একটা বই, এরকম সেন্স থেকে বলবেন। অথবা এইভাবে না বলে আপনি মাই বুক বলতে পারেন, মাই বুক আমার বই। যদি একটা হয় দুইটা হয় বই, সেক্ষেত্রে আপনি বলবেন আ বুক অফ মাইন্ড, মানে আমার অনেকগুলো বই আছে, সেখানকার একটা বই, তাহলে বলবেন আ বুক অফ মাইন্ড, ঠিক আছে? কিন্তু নর্মালি শুধু বই, একটা বই আপনার আছে এবং সেটা আপনার, সেক্ষেত্রে আপনি বলবেন কি মাই বুক, সরাসরি মাই বুক বলে দিবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা দেখুন। এই ব্যাপারটা হচ্ছে কি, আপনি এই অফের যে ফরম্যাটটার কথা আমি বললাম না, এই অফের ফরম্যাটটা আপনি ঠিক তখন ব্যবহার করবেন যখন বই আপনার অনেকগুলো, সেখান থেকে একটা দুইটার কথা আপনি বুঝাচ্ছেন, ঠিক আছে? নয়তো আপনি মাই বুক বলে দেন, একই কথা। আপনি যদি মাই বুক বলেন তাহলে কিন্তু আপনার কথাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাই বুক মানে আমার বই, হয়ে গেল। এখন আপনি যদি এই বুকের আগে একটা শব্দ ব্যবহার করতে চান, তাহলে আপনি কিন্তু বলতে পারবেন না মাই এ বুক, বলতে পারবেন, অথবা আ মাই বুক, এরকম কোন শব্দ আপনি শুনতে পেরেছেন? আ মাই বুক এরকম কোন শব্দ নেই। এখন আপনি যদি কোনো একটা আর্টিকেল নিয়ে আসতে চান, কোন একটা কোয়ান্টিফায়ার্স, দ্যাট মিনস গণনাকারী কোনো সংখ্যা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কি এইভাবে, এই ফরম্যাটটা ব্যবহার করবেন যে আ বুক, আ বুক অফ মাইসেলফ, সরি আ বুক অফ মাইন্ড, আ বুক অফ মাইন্ড, এক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কি আ বুক অফ মাইন্ড। তাহলে এটা হলো কি, এটা হচ্ছে স্ট্রাকচারটা, যে আমার একটা বই, আমার একটা বই। যেহেতু আপনি কোন একটা কোয়ান্টিফায়ার্স নিয়ে আসছেন, আ বুক অফ মাইন্ড মানে আমার বই অনেক আছে, সেখান থেকে একটা বইয়ের কথা বলছেন। আর যদি আপনার বই একটাই থাকে, সেক্ষেত্রে আপনি বলবেন কি মাই বুক, সরাসরি বলে দিবেন। তো এই ফরম্যাটটা আপনাকে মনে রাখতে হবে, এটা কোন দৃষ্টিতে এটা এখানে ব্যবহৃত হয়েছে। ওকে, তো অনেকে এখানে আবার এ বুক অফ মি লিখলে হবে না কেন, এরকম প্রশ্ন করেন, যদি আপনারা এখনো কোশ্চেন করেন নাই। তো কোশ্চেনটা এখানে কি, অনেকে কোশ্চেনটা করেন যে এখানে আপনি তো লিখেছেন যে a book of mine, কিন্তু আমি যদি a book of me লিখি তাহলে কি ভুল হবে? যেমন আমরা অনেক সময় ফেসবুকে আপলোড করি a photo of me, আপলোড করি না a photo of me, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আসলে ভুল কোনটা, বা ভুল হলে, আদৌ ভুল হলে সেই ভুলটা আসলে কি, এটা অনেকেই জানতে চান। ইটস মাই ফাদার্স বুক, ইটস মাই ফাদার্স বুক, এটা আমার বাবার বই। হ্যাঁ, হয়েছে। দিস ইজ মাই বুক, দিস বুক ইজ মাইন, এ ক্লাস অফ মাইন, কারেক্ট অ্যান্সার করেছেন নাইমুর রহমান দুর্জয়। নেট, শ্যাল বি উইল বি কি ভার্ব হতে পারে? শ্যাল বি উইল বি, হ্যাঁ শ্যাল বি উইল বি তো ভার্ব হতে পারবে না কেন? ওকে, তো আপনাদের যারা কমেন্ট করবেন, যাদের কনফিউশন রয়েছে তারা কমেন্ট করবেন।
তো আমরা চলে যাই যে ব্যাপারটা, সেটা হচ্ছে আ ফটো অফ মি নাকি আ ফটো অফ মাইন, কোনটা কখন। দেখুন আমরা যে ব্যাপারটা চলে আসছি সেটা হচ্ছে আ ফটো অফ মি ভার্সেস আ ফটো অফ মাইন। টপিক্সটা কি? টপিক্সটা হচ্ছে আ ফটো অফ মি ভার্সেস আ ফটো অফ মাইন। খেয়াল করুন, জানার তো শেষ নাই। আপনি ফটো অফ মি কখন বলবেন আর ফটো অফ মাইন কখন বলবেন, শুধু লিখলেই তো হবে না, বললেই তো হবে না, ঠিক না? বুঝতে হবে যে কোনটা কখন ব্যবহার করছেন আপনি। তো আমি বলছি যে অফ থাকলে অফের পর কি লিখবেন, অফ থাকলে অফের পর আপনি মাইন লিখবেন, ঠিক না? আমি এইমাত্র বললাম অফ থাকলে কি মাইন লিখবেন, যেমন আ ফটো অফ মাইন। কিন্তু আপনি কখনো কখনো দেখবেন আ ফটো অফ মিও লিখছে, আ ফটো অফ মিও লেখা যায়। সেক্ষেত্রে ফটো অফ মি কি অ্যান্ড ফটো অফ মাইন আসলে কি বোঝায়, সেটার মধ্যে আপনার পার্থক্যটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে, আমি আপনাকে যদি সমস্যার কথা বলে দেই তাহলে ব্যাপারটা বুঝবেন না যে আসলে কি সমস্যা ছিল। যখন আপনি সমস্যা ফেস করতেছেন মনে হতো অনেকদিন ধরে সমস্যায় জর্জরিত আপনি, তখন ব্যাপারটা ইন্টারেস্টিং হতো, ঠিক আছে? তো এই যে টপিক্সটা আমি এখানে বললাম, এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক্সটা হচ্ছে কি যে ফটো অফ মাইন নাকি ফটো অফ মি। টপিক্সটা হচ্ছে কি ফটো অফ মি নাকি ফটো অফ মাইন, কখন কোনটা আপনি ব্যবহার করবেন। তো দুটেরই ব্যবহার আছে, এই দুটাকেই আপনি ব্যবহার করতে পারবেন, তবে দুটার মধ্যে কি আলাদা একটা অর্থ আছে। যেমন ধরেন আপনি বললেন আ ফটো অফ মি, আর এখানে বললেন আ ফটো অফ মাইন। পার্থক্য হচ্ছে, আপনি যখন আ ফটো অফ মি বলেন আপনি বুঝাচ্ছেন যে ওই ছবিটার মধ্যে আপনি আছেন, ওই ছবিটার মধ্যে কি আপনি আছেন। বাট আ ফটো অফ মাইন আপনি যখন বলবেন, এই কথাটা যখন আপনি বলবেন আ ফটো অফ মাইন, এর মানে হচ্ছে ওই ছবিটার মধ্যে আপনি নাই, মানে আপনি বুঝাচ্ছেন যে ওই ছবিটা হচ্ছে আমার, মানে এটা আপনার মালিকানা, আপনি মানে আপনি এঁকেছেন। ধরেন আপনার আঁকা কোনো একটা ছবি কিংবা আপনি ফটো তুলেছেন, এরকম আপনার অনেক ছবি আছে ঘরে, এই ছবিগুলোকে বোঝানোর জন্য আপনি বলবেন আ ফটো অফ মাইন, আমার একটা ছবি চুরি হয়ে গেছে। দ্যাট মিনস ওই ছবিতে আপনি না কে সেটা কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার ছবি এটা, মানে এটা মালিকানাধীন বুঝাবে যে একটা জিনিসের মালিক আপনি, আর একটা জিনিসের মধ্যে আপনি আছেন, এটা কিন্তু ভিন্ন কথা। বুঝতে পেরেছেন কিনা দেখুন। যেমন এখানে বললাম আ ফটো অফ মি, এর মানে হচ্ছে ওই ছবিটা আমাকে নিয়ে, ওই ছবিটার মধ্যে আমি আছি। যদি আমি বলি আ ভিডিও অফ মি, আ ভিডিও অফ মি, এর মানে হচ্ছে ওই ভিডিওতে আমি আছি, এটা আমার সম্পর্কে ভিডিও। আর যদি বলি আ ভিডিও অফ মাইন্ড, এর মানে হচ্ছে এটা আমার ক্যামেরা দিয়ে তোলা ছবি, এটা আমার ভাই, এই ভিডিও কিন্তু আমার। কথা বলছেন, এটা হচ্ছে মালিক, আপনি এই ভিডিওর মালিক, আর এটা হচ্ছে এই ভিডিওতে আপনি আছেন। তো এই দুটার ব্যাপার আপনার বুঝতে হবে, ফটো অফ মি কি আর ফটো অফ মাইন্ড কি, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি বলি আ স্টোরি অফ মি, আ স্টোরি অফ মি, তাহলে হবে কি এটা আমার সম্পর্কে গল্প বলা হচ্ছে, মানে স্টোরিটা আমার, স্টোরিটা আমার সম্পর্কে, এটা আমার মালিকানা দিন বুঝাচ্ছি এরকম না, স্টোরিটা হচ্ছে আমার, আমাকে নিয়ে, আ স্টোরি অফ মি। কিন্তু আপনি অনেক গল্প লিখেন, ঠিক আছে, অনেক বই লিখেন, গল্পের বই লিখেন। এখন আপনি যদি বলেন আ স্টোরি অফ মাইন, এর মানে হচ্ছে আপনার কোন একটা গল্পের কথা বলছেন, যেটার মালিক আপনি, যেটা আপনি লিখেছেন। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। দ্য নোবেল অফ স্টার্স, নোবেল সারাস, নোবেল অফ সারাস কারেক্ট আনসার করেছেন, কিন্তু বুঝতে হবে কোনটা কোন সেন্সে লিখছেন, ঠিক আছে? দুটাই লেখা যাবে, কিন্তু আপনাকে কি করতে হবে, দুটাই লিখতে পারবেন আপনি, কিন্তু বুঝতে হবে যে কোনটা আসলে কি বোঝাচ্ছে, সেন্সটা আসলে এখানে কি। ওকে, তো এই টপিক্সটা এখানে আমি আরো বড় করেছি, টপিক্সটা আপনারা পিডিএফ ফাইল থেকে পড়বেন। আশা করি মেইন থিমটা আমি বুঝাতে পেরেছি। তারপর আমরা চলে আসি যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে পসেসিভ ফরম্যাটটা আমরা করলাম, পসেসিভ ফরম্যাটটা করলাম ইটস এর ক্ষেত্রে, এই ব্যাপারটা নিয়েও আপনাদের মধ্যে অনেক ঝামেলা আছে। ইটস এর যে ব্যাপারটা নিয়ে আমরা পসেসিভ ফরম্যাটটা আপনাদের দেখিয়েছি, ঠিক না? এই যে আপনার বললাম কি যে আপনি ইটস লিখলে কোনো অ্যাপোস্ট্রফি ছাড়াই এটা কি বোঝাচ্ছে, পসেসিভ বোঝাচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি ইহার, ইহার, ঠিক আছে? কিন্তু বাদ বাকি যেসব নাম আছে সেসব নামের ক্ষেত্রে, যে কোনো নেম, নেমের ক্ষেত্রে আপনি জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলেই সেটা পসেসিভ হয়ে যাচ্ছে, পসেসিভ প্রোনাউন হয়ে যাচ্ছে। কোন ধরনের পসেসিভ হয়ে যাচ্ছে? কোন নামের শেষে এস দিলে সেটা দুই ধরনের পসেসিভে পরিণত হয়। কয় ধরনের? দুই ধরনের। প্রথমটা হচ্ছে ডিপেন্ডেন্ট প্রোনাউন, ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। দ্বিতীয়টা হচ্ছে কি ইনডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। দেখুন ব্যাপারটা বুঝতেছেন কিনা, ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন এবং ইনডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন হয়ে যায় কি, নামের পর যদি আপনি অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস দেন তাহলেই সেটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন এবং ডিপেন্ডেন্ট প্রোনাউনে পরিণত হয়। ওকে,
তো এটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন পসেসিভ করলেই যে মানে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাস দিলেই যে সেটা পসেসিভ হয়ে যায় এরকম না ব্যাপারটা। এখানেও কিছু ধরা বাঁধা রুলস, নিয়ম, রেগুলেশন আছে, সেই রেগুলেশন গুলো আমরা শিখবো, ঠিক আছে? তো প্রথমেই আমরা আসি, প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে কি, দেখুন, মেকিং সিঙ্গুলার নাউন্স পসেসিভ। মানে সিঙ্গুলার নাউন যেটা আছে, ধরেন সিঙ্গুলার, প্লুরাল না ব্যাপারটা। কোন একটা নাম আছে না, যেমন রাজীব, আমি একটা মানুষ, আমি একটাকে সিঙ্গুলার না, সেক্ষেত্রে আপনি জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দিবেন, দিয়ে একটা অ্যাস দিবেন, তাহলে সেটা কি হয়ে যাবে, আপনার পসেসিভ প্রনাউন হয়ে গেল, বাস। রাজীবস বুক উইল বি পাবলিশড নেক্সট মান্থ, রাজীবের বই পাবলিশ হবে কখন, কত সামনের মাসে, ব্যাপারটা হয়ে গেল। কিন্তু দেখুন, কিছু কিছু নাম আছে, ঠিক আছে, যেসব নামের শেষে এস আছে, কিছু কিছু নাম আছে যাদের শেষে এস থাকে, আগে থেকেই এস থাকে, সেই সব ক্ষেত্রে আপনি কিভাবে পসেসিভটা করবেন? শুধুমাত্র একটি অ্যাপোস্ট্রফি দিলেই হয়, অথবা একটি অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসালেও হয়। সেক্ষেত্রে কি, এটা কি বুঝতে পেরেছেন টপিক্সটা? এখানে যে টপিক্সটা আমি কথা বলছি, ধরুন এখানে জেমস নামক একজন লোকের কথা আমি বলছি। কার কথা বলছি আমি? জেমস। এই যে জেমস ব্যক্তি, দেখুন জেমসের শেষে, নামের শেষে এস আছে, তার নামের শেষে যদি এস থাকে তাহলে তাকে পসেসিভ করবেন কিভাবে? মানে যেসব নামের শেষে এস থাকে তাদেরকে পসেসিভ করব আমি কিভাবে? ধরেন আমি বললাম আনিস, শেষে দেখুন এস আছে, এক্ষেত্রে পসেসিভ করা যায় দুটি ওয়েতে। একটা হচ্ছে আপনি এখানে অ্যাপোস্ট্রফি দিলেন, অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস দিলেন, সেক্ষেত্রে শুনতে কিরকম জানি লাগে, ঠিক না? আনিস, আনিস কেমন যেন একটা শব্দ হচ্ছে, বোঝা যায় না, ঠিক না? সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে এই অ্যাসটা না দিলেও হয়। এই অ্যাসটা, কোন অ্যাসটা? এই যে আপনি অ্যাপোস্ট্রফি দিয়ে আরেকটা অ্যাস দিয়েছেন, এই অ্যাসটা আপনি এখান থেকে কেটে দিলেও হয়। এখান থেকে কি আপনি এই অ্যাসটাকে কেটে দিলেও আপনার সেন্টেন্সটা হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝাতে পেরেছি? দেখুন, এই অ্যাসটা আপনি না দিলেও এখান থেকে আপনার সেন্টেন্সটা কি ভুল হবে না। ব্যাপারটা আশা করি বুঝেছেন। এখানে আপনি আনিস লিখে আনিসের পর জাস্ট কি করবেন, আনিসের পর একটা অ্যাপোস্ট্রফি দিয়েই ক্ষান্ত, শেষ। তার মানে এটা কি, আনিস বুক। এখন আপনি রিডিং পড়তে গেলেও খুব সহজ, আনিস বুক, আনিস বুক, এক্ষেত্রে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি থাকবে, ঠিক আছে? তাহলেই সেটা কি হয়ে গেল, আপনার অ্যাপোস্ট্রফির কাজ দিয়ে দিল। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? যেমন দেখুন, প্র্যাকটিক্যাল উদাহরণ যদি দেখেন তাহলে, যেমন ধরেন, এটা সিঙ্গুলারের কথা বলছি, তো বহু বচনের একটা কথা বলি। যেমন ধরেন আমি বললাম বয়েস, বয়েস স্কুল আছে না, বয়েজ স্কুল মানে কিন্তু বালকদের স্কুল, গার্লস স্কুল মানে হচ্ছে কি বালিকাদের স্কুল। এখন গার্লস স্কুল, বয়েজ স্কুল, আপনি অ্যাপোস্ট্রফি করবেন কিভাবে? যেহেতু বয়েসের শেষে এস আছে, সেই কারণে শুধু একটা অ্যাপোস্ট্রফি দিবেন, একটা অ্যাপোস্ট্রফি দিলেই সেটা কি হয়ে যাবে, বয়েজ স্কুল হয়ে যাবে, মানে বালকদের স্কুল হয়ে যাবে। তারপর আপনি যদি গার্লস স্কুলের কথা বলেন তাহলে গার্লস, GIRLS, গার্লস, বহু বচন হচ্ছে কি গার্লস। এখন বালিকাদের কিছু যদি বোঝাতে চান, গার্লসদের কিছু বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি একটা অ্যাপোস্ট্রফি দিবেন, গার্লস, গার্লস একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আপনি স্কুলটা লিখবেন, CHOOL, স্কুল, গার্লস স্কুল, বালিকাদের স্কুল। সো ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। তো এখানে আপনার যেসব নামের শেষে এস আছে সেগুলোর এখানে উদাহরণ দেওয়া হয়েছে, অনেকগুলো উদাহরণ এখানে পাবেন। এসব নামের শেষে কি আছে, এস আছে, সেই সব যেমন জিসুস, মুসাস, লয়ার্স, টম, জনস, জিসুস, ঠিক আছে? এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, নাম এবং নামের শেষে এস আছে, এরকম যে ব্যবহারগুলো আছে সেগুলোকে অ্যাপোস্ট্রফি কিভাবে করবেন। তারপর আমরা 2 নাম্বার পয়েন্টে চলে আসি, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্টে চলে আসলাম। 2 নাম্বার পয়েন্টটি শুরু হয়েছে মেকিং প্লুরাল নাউন পসেসিভস। প্লুরাল নাউন গুলোকে পসেসিভ করবেন কিভাবে? তো এইমাত্র আমরা বলে ফেললাম, প্লুরাল নাউনের শেষে যদি দেখেন কোনো এস আছে তাহলে কি করবেন, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে ক্ষান্ত থাকবেন, অথবা যদি এস না থাকে তাহলে কি করবেন আপনি, কারণ প্লুরাল নাউন গুলো কি হয়, এস দিয়েই তো প্লুরাল হয়, ঠিক না? তাহলে এস দিয়ে যদি প্লুরাল হয় তাহলে শেষে যদি এস থাকে তাহলে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে কি করবেন, আপনি ক্ষান্ত হয়ে যাবেন। ক্ষান্ত মানে আপনি থেমে যাবেন। ব্যাপারটা হচ্ছে অ্যাপোস্ট্রফি দিলেই হয়, তবে এস ছাড়া প্লুরাল হলে একটি অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসাতে হয়। যদি এস ছাড়া প্লুরাল হয়, কিছু কিছু জিনিস আছে যেটা এস ছাড়াই প্লুরাল হয়, যেমন ধরেন ম্যান, ম্যান কি বহুবচন না? ম্যান কিন্তু বহুবচন। এখন ম্যান কিন্তু এস ছাড়াই বহুবচন, ম্যান, দেখুন ম্যান এস ছাড়াই বহুবচন। এখন এটাকে পসেসিভ করতে গেলে কি করবেন, একটা অ্যাপোস্ট্রফি দিবেন, তারপর এস দিবেন, ম্যানস, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু যেসব প্লুরাল নাউনের শেষে এস থাকে, যেমন কিছুক্ষণ আগে বললাম গার্লস এর শেষে এস আছে, গার্লস বহুবচন, সেক্ষেত্রে শুধু একটা অ্যাপোস্ট্রফি দিলে কি হয়ে যাবে, গার্লস, মানে বালিকাদের হয়ে যাবে।
ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। আমরা এখানে অসংখ্য উদাহরণ রেখেছি, উদাহরণগুলো দেখবেন কিভাবে পসেসিভ করলাম। তারপর আমরা পয়েন্টে আসি, সেই পয়েন্টটা হচ্ছে কি কম্পাউন্ড অর হাইফেনেটেড ওয়ার্ডস। কম্পাউন্ড অর হাইফেনেটেড ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ডস আছে আপনার কম্পাউন্ড, যৌগিক, যৌগিক ভাবে গঠিত হয়, মানে দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে মিলে গঠিত হয়। সেক্ষেত্রে আপনি কার পর অ্যাপোস্ট্রফিটা দিবেন, সেক্ষেত্রে লাস্ট ওয়ার্ডের পর অ্যাপোস্ট্রফি দেবেন। যেমন মাই মাদার ইন ল, মাদার ইন ল শব্দটা শেষ হয়েছে কোথায়, এই যে ল তে শেষ হয়েছে, সে কারণে ল এর পর আপনি অ্যাপোস্ট্রফি দিবেন। মাদার ইন লস, মাদার ইন লস রেসিপি ফর, এই দেখুন রেসিপি, এই যে মাদার ইন লস রেসিপি, এই জায়গায় অ্যাপোস্ট্রফিটা আমরা ব্যবহার করেছি। সো হাইফেনেটেড ওয়ার্ডস যত বড়ই হোক না কেন, সেই সেন্টেন্সটির পরে আপনার শেষ ওয়ার্ডটির পরে আপনি অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাস দিবেন। শেষ ওয়ার্ডটি হাইফেনেটেড ওয়ার্ডস আর কম্পাউন্ড ওয়ার্ডস বলা হয়। দুই বা ততোধিক ওয়ার্ড মিলে যখন একটি এককভাবে কোন একটা কিছুকে বোঝায়, সেক্ষেত্রে এটাকে আমরা কম্পাউন্ড ওয়ার্ডস বলি, অথবা আপনার এটাকে আমরা বলি কি হাইফেনেটেড ওয়ার্ডস। ওকে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাই আমাদের নতুন পয়েন্টসে, আর কি কি পয়েন্টস থাকতে পারে। দেখুন আমরা পয়েন্টে চলে আসলাম। এই পয়েন্টটিতে আমরা বলা হচ্ছে যে when multiple nouns share same possession, মানে মাল্টিপল, এটা খুবই গুরুত্বপূর্ণ। মাল্টিপল নাউন, একাধিক নাউন যখন একই জিনিসের মালিক হয়, ঠিক আছে, আপনারা চারজন বন্ধু যখন একটা দোকানের কিংবা একটা প্রতিষ্ঠানের মালিক হন, আপনারা চারজন বন্ধু যখন একটা প্রতিষ্ঠানের মালিক হন, সেই ক্ষেত্রে সেই মালিকানা কিভাবে প্রকাশ করবেন, সেটা খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, এটা হচ্ছে দুই বা ততোধিক নাউনের একই কোনো কিছু বুঝাতে পসেসিভ করতে হলে সর্বশেষ নাউনটির পর একটি অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাস বসাতে হয়, মানে দুই বা ততোধিক। তাহলে দেখুন উদাহরণটা হচ্ছে কি জ্যাক অ্যান্ড জিল। জ্যাক অ্যান্ড জিল নামক দুজন লোকের পেইল অফ ওয়াটার, ঠিক আছে, জিলস, এই যে একটার পর আপনি অ্যাপোস্ট্রফি দিয়েছেন, ঠিক আছে। এখানে দেখুন রোজ, জয় অ্যান্ড চ্যান্ডেলস, বিদেশি বইয়ের লেখা, বিদেশি নাম ব্যবহার করা হয়েছে। রোজ, জয় অ্যান্ড চ্যান্ডলার, আর কি, চ্যান্ডলার্স অ্যাডভেঞ্চার্স আর হিলারিয়াস। তো এক্ষেত্রে দেখুন এই যে হিলারিয়াস অ্যাডভেঞ্চারটা আমরা বলছি, এই অ্যাডভেঞ্চারটার মালিক কারা কারা, অ্যাডভেঞ্চারটার মালিক হচ্ছে চ্যান্ডলার্স, জয় অ্যান্ড রোজ, ঠিক আছে, এই ব্যাপারটা। ওকে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন যে যখন দুই বা ততোধিক ব্যক্তি একই জিনিসের মালিক হয়, তখন একদম শেষেরটার অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যাবে, ঠিক আছে, একদম শেষেরটার অ্যাপোস্ট্রফি দিলেই প্রত্যেকের মালিকানা বুঝাবে। এবার আমরা আসি যে যদি প্রত্যেকেই প্রত্যেকের মালিকানায় থাকে, ব্যাপারটা হচ্ছে কি আপনি, মানে আপনি আপনার রুমের কথা বলছেন, আমি আমার রুমের কথা বলছি, ঠিক আছে, রহিমের রুম, করিমের রুম, এভাবে যখন আমরা কথা বলি তখন আমরা কি করব, তখন প্রত্যেকটার মানে পার্সোনালি মালিকানা এক্স্যাক্টলি, ডেফিনেটলি বা স্বতন্ত্রভাবে এক একজনের মালিকানা বুঝাতে গেলে প্রত্যেকটার ক্ষেত্রেই আপনি অ্যাপোস্ট্রফি দিবেন। ধরেন আমরা একটা উদাহরণ দেই, যেমন দেখুন এখানে লুসি, এখানে রিকি, লুসিকেও আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি, রিকিকেও আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি, তারপর তাদের পরে একটা কমন ওয়ার্ড বসিয়েছি, সেটা হচ্ছে কি ড্রেসিং রুমস। ড্রেসিং রুমস তার মানে কি বুঝাচ্ছি যে লুসির ড্রেসিং রুম, আবার বুঝাচ্ছি রিকির ড্রেসিং রুম, আলাদা আলাদা জিনিসকে বোঝাচ্ছি। লুসির একটা ড্রেসিং রুম, রিকির একটা ড্রেসিং রুম, আলাদা আলাদা বুঝায় বলছি যে ওয়ার পেইন্টেড পিঙ্ক, ওয়ার পেইন্টেড পিঙ্ক অ্যান্ড ব্লু, কি করা হচ্ছে, পেইন্টেড করা হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্লু, তাদের আলাদা আলাদা করে। দেখুন লুসিরটা করা হচ্ছে কি রং, তাহলে লুসির ড্রেসিং রুমকে করা হচ্ছে পিঙ্ক, আর রিকিস ড্রেসিং রুমকে করা হচ্ছে ব্লু। তাহলে এখানে দেখুন এখানে স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রয়েছে, মালিকানা স্বতন্ত্র ভাবে, আমি আমার রুমের, সে তার রুমের, ঠিক আছে। আমরা যদি বলি যে আমার রুমের এবং করিমের রুমের কালার লাল এবং নীল করেছি, দ্যাট মিনস আমার রুম লাল, করিমের রুম নীল। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে টপিকসটা আছে সেটা হচ্ছে কি, এটা দেখুন এই টপিকসটা হচ্ছে আমাদের কি বিষয়ে, সেটা হচ্ছে নাউন্স দ্যাট এন্ড, শেষ হয় ইন অ্যান এস, যেসব নাউন শেষ হয় এস দিয়ে, সাউন্ড ট্যাগ অনলি, সাউন্ডটা কিরকম হয়, অ্যান অ্যাপোস্ট্রফি
when they are followed by sec, মানে কি বলা হচ্ছে যে যখন নাকি কোনো নাউন আপনি পেলেন, আপনার কোনো একটা সেন্টেন্সে আপনি নাউন পেয়েছেন এবং সেই নাউন্সটার উদাহরণ মানে কি করলে উচ্চারণ করলে দেখা যাচ্ছে অ্যাপোস্ট্রফি আছে এরকমই মনে হয়। যেমন দেখুন এই যে এই ব্যাপারগুলো, যেমন ফর গুডনেস সেক, ফর গুডনেস সেক মানে ফর গুডনেস সেক মানে হচ্ছে কি, মানে বলি না যে আল্লাহ দয়া দয়া তোমার দয়া, ঠিক আছে, দয়া করে তুমি এটা করো, ঠিক আছে, খোদার দোহাই, এরকম কথা বলি না, সেক্ষেত্রে আমরা বলি ফর গুডনেস সেক। এখানে দেখুন এই যে অ্যাপোস্ট্রফি একটাই বসাই, সেক্ষেত্রে কি লাগে আপনার, মানে বেমানান লাগে যে ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন দেখুন ফর কনসাইন্স সেক, এগুলো ব্যতিক্রম, এই দুটাই ব্যতিক্রম আর কিছুই না। এটা হচ্ছে কি কনসাইন্স, দেখুন এখানে শুধু এস ছাড়াও শুধু একটা অ্যাপোস্ট্রফি দিয়ে, এগুলো হচ্ছে ফ্রেজ আর কি, একক ফ্রেজ ভাবে থাকবে। কনসাইন্স স্যাক, ফর কনসাইন্স স্যাক মানে হচ্ছে তোমার বিচার বুদ্ধির শপথ, তোমার বিচার বুদ্ধি, তোমার বিবেকের শপথ, এরকম ফর কনসাইন্স স্যাক। তাহলে দেখুন এখানে এই যে কনসাইন্স শেষে দেখুন ই আছে, এখানে এস নেই, তারপরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এখানে কি বুঝাচ্ছি, এটা পসেসিভ বোঝাচ্ছি। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন, এটা হচ্ছে একটা ব্যতিক্রম, এরপর আর কিছুই না। তো আশা করি এই পর্যন্ত যে লেকচারটা হয়েছে সেই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমরা এখানে কি কি শিখলাম দেখুন, আমরা শিখলাম আপনার উপরোক্ত প্রণয়নগুলি পৃথিবীর সব নাউনের ক্ষেত্রে বাক্যের বিভিন্ন পজিশনে ফরম্যাট অনুযায়ী বসে, এটা শিখলেন, ঠিক আছে, এবং বললাম কি যে কখনো যাতে সাবজেক্টিভ, অবজেক্টিভ, ডিটারমিনার, নমিনাল, প্রিপোজিশনাল এবং পসেসিভ ফরম্যাটের জায়গাগুলো আপনার ভুল না হয়। তো ব্যাপারগুলো দেখুন বুঝতে পেরেছেন কিনা, আমরা কি ক্লাসটা আরো বাড়াবো কিনা একটু বলবেন, না পারলে আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আবার পরবর্তীতে নতুন টপিকস নিয়ে আমরা আলোচনা করবো, আলোচনার প্রসঙ্গ আমরা নতুন দিকে ঘুরাবো। তো আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা সেটা একটু জানাবেন। তো আমি জাস্ট একটু হাইলাইটস করে কোন কি শিখলাম সেটা। তো আমরা প্রথমে যে ব্যাপারটা শিখলাম সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা ক্লাসটাতে ইন করেছি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি ইংলিশ সেন্টেন্সের সমষ্টি। সেন্টেন্স মানে কি, সেন্টেন্স মানে সেখানে ওয়ার্ডস থাকবে, একক একটা ওয়ার্ডস থাকতে পারে, ওয়ার্ডস মিলে সেখানে ফ্রেজ হতে পারে, ফ্রেজ এন্ড ওয়ার্ডস মিলে আপনার কোন একটা ক্লজ হতে পারে। ক্লজ হচ্ছে কি বাক্যের ছোট ছোট অংশ, বাক্যাংশ বলা হয়। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখান থেকে আমরা ইংলিশে ব্যবহৃত যত সকল ওয়ার্ডস আছে, ফ্রেজ আছে, ক্লজ আছে, সেসব ব্যাপারগুলোকে দুটি ইউনিটে ভাগ করি, দুটি ইউনিট দিয়ে বিচার করি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার ফর্ম ইউনিট বলি একটাকে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ফাংশন ইউনিট। ফর্ম ইউনিটটা আসলে কি, ফর্ম ইউনিটটা হচ্ছে যখন বাক্য বিবেচনা করবেন না, কোনো বাক্য বা বাক্যে তার কি ভূমিকা সেটা আপনি বিবেচনা করবেন না, তখন সেটা ফর্ম ইউনিটস। আর ফাংশন ইউনিটস হচ্ছে যখন আপনি বাক্য দেখবেন, একটা সেন্টেন্স বিবেচনা করবেন যে এই সেন্টেন্সের কোন জায়গায় সে আছে, এটাই হচ্ছে তার ফাংশন ইউনিটস। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে আসছি পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। কি নিয়ে? পার্সোনাল প্রোনাউন নিয়ে। প্রোনাউনের ক্যাটাগরি করেছি, প্রোনাউনের ক্যাটাগরি করে সেখানকার পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। পার্সোনাল প্রোনাউন গুলোকে একটা চার্টে আপনাকে দেখিয়েছি যে পার্সোনাল প্রোনাউন গুলো সাবজেক্ট হলে কি হয়, অবজেক্ট হলে কি হয়, পসেসিভ হলে কি হয়। পসেসিভের মধ্যে দুটি ক্যাটাগরি করেছি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট হলে কি হয়, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়, ঠিক না? তারপর হচ্ছে যে এইখানে আমরা করেছি যে প্রিপজিশনাল পসেসিভ, প্রিপজিশনাল প্রোনাউন মানে কি, যেমন সামথিং অফ দিয়ে আমরা বলছিলাম এখানে বসাবেন কি নমিনাল প্রোনাউন, দ্যাট মিন্স পসেসিভ প্রোনাউন। ইন্ডিপেন্ডেন্ট যেটা সেটা বসাবেন, ঠিক না? এটা আমরা আলোচনা করেছি। এখানে আমরা পড়লাম ডিপেন্ডেন্ট প্রোনাউন ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ডিপেন্ডেন্ট প্রোনাউন হচ্ছে কি মাই, এটার পরে আপনার একটা নাউন লাগবে, যেমন মাই প্যান, ঠিক আছে, এই ব্যাপারটা। ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের ক্ষেত্রে এগুলো লাগবে না, এটা আমরা আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি আ ফটো অফ মি ভার্সেস আ ফটো অফ মি লিখলে কি হবে, অথবা আ ফটো অফ মাইন লিখলে এটার অর্থ কি হবে। এটার মানে হচ্ছে কি যে ছবির মধ্যে আমি আছি বা ছবিটি আমাকে নিয়ে, আর এটা হচ্ছে ছবির মালিক আমি, ঠিক আছে। এই ছবির ভিতরে আমি থাকতেও পারি নাও থাকতে পারি, ছবির মালিক হচ্ছে আমি, তাহলে আপনি বলবেন আ ফটো অফ মাইন। ওকে, এই ব্যাপারটা। তারপর আমরা আলোচনা করেছি কি বিভিন্ন ধরনের উদাহরণ, যে বিভিন্ন যে ব্যাপারগুলো আপনারা শিখেছেন সেই মানে এই পসেসিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউনের বিভিন্ন উদাহরণ এখানে রেখেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সেটা আপনারা দেখবেন। তারপর আমরা শিখলাম পসেসিভ ফরম্যাট, পসেসিভ করবেন কিভাবে, মানে অ্যাপোস্ট্রফি ব্যবহার, অ্যাপোস্ট্রফি কিভাবে কখন কোথায় ব্যবহার করবেন। আমরা প্রথম ব্যবহারটা কি, যদি কোনো একটা নাউন পান
তাহলে নাউনের পর কি করবেন, অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাস দিবেন। যদি নাউনটার পর অ্যাস থাকে, যেমন বললাম আনাস, অ্যাস আছে, তাহলে একটা অ্যাপোস্ট্রফি দিলেই হবে, ঠিক আছে, এটা আমরা বললাম। তারপর মালিকানা যদি ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন মানে একটা জিনিসের মালিক অনেকে, ধরেন এটা একটা সিন্ধুক বা এটা একটা যাই হোক যে কোনো একটা, মনে করেন এটা একটা স্কুল, এটার মালিক হচ্ছে রহিম, এটার মালিক হচ্ছে করিম, সেক্ষেত্রে করিম এবং রহিম একই জিনিসের মালিক, সেক্ষেত্রে আপনি কি করবেন, করিম এন্ড রহিম, এই যে লাস্টে জায়গায় লিখবেন, তারপরে আপনি একটা অ্যাপোস্ট্রফি দিলেই হবে এই ঘটনার ক্ষেত্রে। সেকেন্ড ঘটনাটা হচ্ছে যে আলাদা আলাদা, যেমন এটা হচ্ছে করিমের রোম, এটা হচ্ছে মনে করেন রোম, এটা হচ্ছে করিমের রোম, আবার এটা হচ্ছে এটাও রোমই, ধরেন এটাও রোমই, কিন্তু এটা হচ্ছে রহিমের, তাহলে দুটো কি আলাদা আলাদা জিনিসের মালিকানা না, তাহলে এটারও অ্যাস দিবেন, এটারও অ্যাস দিবেন, ব্যাপারটা হচ্ছে এই অ্যাপোস্ট্রফির ব্যাপারটা। সো এটা ছিল আমাদের অ্যাপোস্ট্রফির ব্যবহার, এবং এইভাবে কিন্তু আমাদের ক্লাসটি এখানেই শেষ হলো। আশা করি ক্লাসের ব্যাপারগুলো আপনি বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত এখানেই থাক, আমরা নেক্সট ক্লাস করব কি, নেক্সট ক্লাস করব একের বি, ঠিক আছে। তো একের এ যারা ক্লিয়ার করেছেন, যারা বুঝতে পেরেছেন, পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে পিডিএফ ফাইলটি পড়বেন। পিডিএফ ফাইল কিংবা ভিডিও, এই ক্লাসের যে কোনো ভিডিও এবং পিডিএফ ফাইল কোথাও শেয়ার করা কিন্তু নিষেধাজ্ঞা আছে ভাই, এগুলো হচ্ছে আপনাকে আমানত স্বরূপ আমি দিয়েছি, আমানতের খেয়ানত করবেন না, নিজের কাছে রাখবেন, নিজে পড়বেন, নিজে যা যা করার করবেন, কিন্তু কোথাও শেয়ার করবেন না, শেয়ার করার নিষেধ আছে, কারণ আপনারা এখানে পেইড কোর্সে এসেছেন, আপনি যদি এখন ফ্রি করে দেন ব্যাপারটা কিরকম হবে সেটা মানে খুবই দুঃখজনক হবে। তো ব্যাপারটা আশা করি এই পর্যন্ত আপনারা ক্লাসটা বুঝেছেন, ক্লাসটা ফিল করতে পেরেছেন। ক্লাসে যদি প্রথম প্রথম আপনাদের একটু যাচ্ছে, তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।